আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরীক্ষা শেষে খুব আরামে সময় কাটাচ্ছ। আরামে সময় কাটানোটা আসলে সবার জন্য না। যারা কয়দিন পর বৃত্তি পরীক্ষা দিবা, মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 24-25 তারিখের দিকে বা কিছু কিছু এলাকা হয়তো আগে পরে শুরু হবে, ওদের জন্য হয়তো এখন একটু কষ্টের সময় যাচ্ছে। ওই কষ্টটাকে আরেকটু কমায় নিয়ে আসার জন্য আজকে হচ্ছে ভাইয়া স্পেশালি তোমার জন্য আসছি। কিছু শর্টকাট বলতে পারো বা কিছু টিপস এন্ড ট্রিক্স বলতে পারো, যেগুলো অ্যাপ্লাই করলে হয়তো তুমি তোমার বৃত্তি পরীক্ষায় ভালো কিছু একটা আশা করতে পারো। ঠিক আছে? সো আমরা হচ্ছে ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার আগে ভাইকে জানাও যে তোমরা সবকিছু ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, ভাইকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটা ঠিকমতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। সো ভাই হচ্ছে তোমাদের সাথে একাডেমিকে ছিলাম, মোস্ট প্রবলি একটা চ্যাপ্টার নিয়েছি। এত চ্যাপ্টার নেওয়ার সময় বা সুযোগ বা ভাগ্য কোনোটাই তোমাদের সাথে হয়ে ওঠেনি। বাট আজকে হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা সাজেশন নিয়ে চলে আসলাম। খুব অল্পতে হচ্ছে ভাইয়ের কথা শেষ করে দিব। বাট মেইন কথা থাকবে কিভাবে তোমরা টিপসগুলা বা ট্রিক্সগুলা কাজে লাগায় ভালো কিছু করতে পারো। ঠিক আছে? সো জানাও যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা কেমন হয়েছে। সো কয়দিন পর যারা বৃত্তি পরীক্ষা দিবা, ওদের তো মেইনলি ওইটার উপর বেসিস করেই সিলেকশনটা হবে, রাইট? ওই যে গত বছর বা একাডেমিক পারফরমেন্স, এগুলোর বেসিসে সিলেকশনটা হবে। বা তোমরা যারা হচ্ছে জয়েন করেছো, ওরা কি আসলে স্কুল থেকে সিলেক্টেড যে তোমরাই বার্ষিক বৃত্তি পরীক্ষাটা দিতে যাবা, এমন কিছু কি তোমাদের স্কুলে করেছে কিনা, ওই জিনিসটা ভাইকে জানাও তো। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে আমার নাম কুলসুম, সাইফুল ইসলাম, বর্ণঢালী, লাবিবা, তাকওয়া, সাহিরা, আয়াত, আদ্রিতা, যুবরাজ দাস, জান্নাতুল মাওয়া, ইনায়া, তন্ময়, উর্মি, আফিফা, নাইম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তোমাদের আশা করছি সবাই ঠিক। তন্ময় নাকি এখনো পরীক্ষা শেষ হয়নি। কেন ভাইয়া? এখন তো ডিসেম্বর, আজকে তো 6 তারিখ, রাইট? সো বৃত্তি পরীক্ষার তো আর বেশি সময় নাই, পরীক্ষা তো শেষ হয়ে যাওয়ার কথা। আমাদের সাথে ইফাজ আছে, আদনান আছে, তাফহিম আছে, সিদরাতুল, মুনা, মুবাশশিরা, সাইমা আক্তার, অনেকে আছে। আচ্ছা, তোমরা কারা একাডেমিকে ছিলা ভাইয়ের সাথে বলো। ভাইকে চিনো নাকি? নাকি একদম নতুন মনে হচ্ছে, এলিয়েন টাইপের, মঙ্গল গ্রহ থেকে আসা মানুষ? মানুষ না, এলিয়েন। আজকে আমাদের ক্লাস নিতে আসছে বৃত্তি পরীক্ষার জন্য, এমন মনে হচ্ছে নাকি? একাডেমিকে কে ছিল ভাইদের সাথে বলো। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়াও ভালো আছি। তোমাদের আহ, পরীক্ষা 10 তারিখে শেষ হবে। উম, আচ্ছা, 10 তারিখে শেষ হলেও মোটামুটি ভালো একটা সময় পাবা। বাট ভাইয়া বলবো, ওই 10 তারিখে পরীক্ষা শেষ হবে, ওই জন্য হচ্ছে বসে না থেকে এখন থেকে একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার করে হালকা হালকা একটু আগাইতে থাকো। ঠিক আছে? ভাইরা হচ্ছে একটু আজকে হচ্ছে ভাই যেহেতু বিজ্ঞান দেখাইতে আসছি, বিজ্ঞানের ব্যাপারটা একটু ভালো মতো অ্যানালাইসিস করে দিব। তুমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো একটু রিভাইজ করতে থাকো। এমন তো না যে ভাই তোমার একটা চ্যাপ্টার পড়তে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা সময় লাগবে। তোমার আহ, একটা চ্যাপ্টার পড়তে হয়তো এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে, কারণ এগুলো অলরেডি অনেকবার পড়ছো। একাডেমিকে পড়াইছি ভাইরা, তারপর হচ্ছে সিকিউ সলভিং বা শর্ট কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো নিছি। তারপর হচ্ছে আবার পরীক্ষার আগে তোমরা হয়তো রিভিশন দিছো, রাইট? সো বৃত্তি পরীক্ষা শুরু হবে 21, 22, 23 এই 3টা তারিখে। সো কারো কারো জায়গা হচ্ছে আগে, কারো কারো জায়গা হচ্ছে পরে শুরু হতে পারে, বাট প্যারা নাই। এই সময়ের মধ্যে হয়ে যাবে, মানে ডিসেম্বরের 20 থেকে 25-এর মধ্যেই বৃত্তি পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে? আমার সাফন বলতেছে ওরা আপনাকে ক্লাস, তুমি করো না ক্লাস? করবা, করবা। নেক্সট কোয়ার্টারে কিন্তু আমাদের কিন্তু কোয়ার্টার শুরু হবে, বুঝছো? একাডেমিক কোয়ার্টার শুরু একদম শুরুতে থাকবা। দেখবা বৃত্তি পরীক্ষা এগুলো কিছু না ভাই, অলিম্পিয়াড করতে পারবা। ওই লেভেল পর্যন্ত আমরা প্রিপারেশন না, জাস্ট মনোযোগ দিবা, দেখবা হচ্ছে সবকিছু ভালো মতো কাভার আপ হয়ে গেছে। হ্যাঁ, 24 আছে, এটাই বললাম হ্যাঁ, 20 থেকে 25-এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? সো সবকিছু ক্লিয়ার শোনা গেলে আমরা হচ্ছে ক্লাসে জাম্প করি। আমরা বেশি সময় নিব না, কারণ অনেকেরই পরীক্ষা আছে, অনেকে হয়তো আবার নিজে পড়া লাগবে। সো ভাইয়ার মেইন কথা এটাই, ভাইয়া নিজে যদি জিনিসগুলো বুঝো, নিজে যদি জিনিসগুলো আয়ত্ত করতে পারো, তাহলে পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। ভাইয়া বুঝি, ভাইয়া আয়ত্ত করতে পারি, ভাইয়া তোমাকে বুঝাই দেই। হ্যাঁ, দ্যাটস মাই ওয়ার্ক। তোমার ওয়ার্ক কি? তোমার ওয়ার্ক হচ্ছে ভাইয়া, তোমার ডিউটি হচ্ছে তুমি নিজে বোঝা, নিজে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসা। বাট মনে রাখবা, তুমি যতক্ষণ পর্যন্ত নিজে জিনিসটা না বুঝবা, আমি আবারও বলতেছি ভাইয়া, বৃত্তি পরীক্ষা সহজ বাট কনসেপচুয়াল। মানে তুমি আসলে জিনিসটা বুঝো কিনা। ঠিক আছে? তুমি আসলে জিনিসটা বুঝো কিনা, ওই জিনিসটা তোমার বৃত্তি পরীক্ষা একটু যাচাই করবে। বাট হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ওই জিনিসটা যাচাই করা মানে কি আমি কিছু লিখবো না? না, ওইটা হচ্ছে অন্য ব্যাপার। মনে রাখবা, বৃত্তি পরীক্ষার খাতা যাতে খালি না যায়। ভাইয়ের মনে আছে, ভাইদের সময় তো অ্যাকচুয়ালি বৃত্তি পরীক্ষা ছিল না। বৃত্তি পরীক্ষা কিন্তু মাঝখানে অফ করেছিল। ওই তোমাদের সময় থেকে হচ্ছে এখন আবার নতুন করে চালু হয়েছে। সো অনেক আগে থেকে অফ করা ছিল। সো ভাইদের সময় যে বৃত্তি পরীক্ষা ছিল না, আমাদের সময় এই পরীক্ষাটার নাম ছিল হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ। কি নাম ছিল বলতো? সৃজনশীল মেধা উন্মেষণ। মানে ওইখানে ধরাবাঁধা বৃত্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসবে, ওই রকম কোয়েশ্চেন না দিয়ে এখন হচ্ছে ক্রিয়েটিভ টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করতো।
সো ভাই হচ্ছে আইসিটি আর ম্যাথ এই দুইটা মানে টপিকে হচ্ছে ওইখানে পরীক্ষা দিতে গেছিলাম। সো ভাই হচ্ছে একটা জিনিস ফলো করছি ভাই খাতা খালি ছেড়ে আসি নাই, বুঝছো? খালি ছেড়ে আসি নাই। এবং ভাই হচ্ছে রিজিওনাল পর্যায়ে থার্ড হয়েছিলাম, মানে আমাদের উপজেলাতে ফার্স্ট, জেলাতে ফার্স্ট, দেন রিজিওনালে গেছিলাম, ডিভিশনাল পর্যায়ে ওইখানে থার্ড হয়েছিলাম। সো ভাই হচ্ছে তখন ক্লাস 9-এ পড়তাম আর কি, তোমাদের চেয়ে একটু বড় লেভেলে ছিলাম। সো ভাই হচ্ছে মেনলি 9, 10, 11, 12 এদের সাথে কম্পিট করা লাগতো। সো ওই জন্য হচ্ছে ভাইয়া ভালো কিছু করতে পারি, বাট স্টিল দ্যাটস মোর দ্যান এনাফ অ্যাজ আই এক্সপেক্টেড। ঠিক আছে, এত কিছু নাই। বাট তোমরা এখন ক্লাস 8-এ আছো। সো তোমরা যেই মানে কি বলা ফেজটাতে পরীক্ষাটা দিচ্ছ, ওই ফেজে তোমরাই কিন্তু একদম ম্যাক্সিমাম, মানে তোমরাই কিন্তু একদম সর্বোচ্চ ক্লাসে পড়াশোনা করো, মানে তোমাদের কনসেপ্টটা কি ভালো একটা দখল আছে, রাইট? সো তোমরা আই গেস তোমাদের জুনিয়র যারা আছে বা তোমাদের লেভেলে যারা আছে ওদেরকে তুমি হচ্ছে ভালো মতো বিট করতে পারবা। ঠিক আছে, ওদেরকে তুমি ভালো মতো বিট করতে পারবা, প্যারা নাই, রাইট? সো ভাইয়ের একটা সাজেশন থাকবে, কখনো তুমি হচ্ছে বৃত্তি পরীক্ষার খাতা বা পরীক্ষা যে কোনো পরীক্ষার খাতা খালি ছেড়ে আসবা না ঠিক আছে, খালি ছেড়ে আসবে না, মাথায় যেটা আসে রিলেভেন্ট যেটা আসে লিখে দিয়ে আসবা। সো অনেকে হয়তো ভাইকে চিনো, অনেকে হয়তো চিনো না। ভাইয়ের নাম হচ্ছে মাহিন, পড়াশোনা করছি বুয়েটে। এটা হচ্ছে আপাতত পরিচয়। আর তোমাদের মতো আরো কাচ্চা বাচ্চা অনেকগুলো পড়াইছি, তোমাদের পড়াচ্ছি, সামনেও পড়াবো। ঠিক আছে, এগুলাই পরিচয়। আর বুয়েটে এখন থার্ড ইয়ার আছে, 1 বছর পর গ্রাজুয়েশন হয়ে যাবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কি দেখবো বলো? আজকে হচ্ছে আমরা শক্তি পদার্থ, মহাবিশ্ব, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা এবং প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখবো। মেনলি হচ্ছে বিজ্ঞানের টপিকগুলো আর কি, রাইট? বিজ্ঞানের টপিকগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ ফাহিম, তোমাদের হচ্ছে স্কুল থেকে জানাই দিবে। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা, কলেজ স্কুলের টিচারদের সাথে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট রাখবা। কল দিয়ে জিজ্ঞেস করবা যে স্যার কবে নাগাদ পরীক্ষা হতে পারে, বা পরীক্ষা হওয়ার চান্স কি, বা কি কি পড়তে হবে। ঠিক আছে, স্কুলের টিচাররা হচ্ছে ভালো, স্কুলের টিচাররা সাজেশন দেবে। মানে মেনলি কথা হচ্ছে ভাই ওদের সাথে ইয়ে করবা, একটু যোগাযোগ রাখার ট্রাই করবা। দেখা গেছে আমি আমি নিজে দেখছি বা শুনছি এরকম যে ভাইয়া জাস্ট জানে না ওর বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করা ছিল, স্কুল থেকে পাঠাবে কথা ছিল, বাট কবে পরীক্ষা হবে ওই ছেলেটা জানে না, এই জন্য ও মিস করছে। এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে? তোমরা এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছ যাতে পরীক্ষা লিস্ট পার্টিসিপেট করতে পারো, বুঝছো? কন্টিনিউয়াসলি টিচারদের সাথে যোগাযোগ রাখার ট্রাই করবা। সো এখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালিসিসটা দেখো, তোমার কি আসবে বিজ্ঞান থেকে, কি আসবে? বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ আসবে 5টা। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 মার্কস করে, এবং 5টায় তোমাকে অ্যান্সার করতে হবে। 5টায় তোমাকে অ্যান্সার করতে হবে। ভাইয়া বলবো সবগুলো তুমি অ্যান্সার করবা। ভাইয়া পারো, তুমি 100% শিওর? হ্যাঁ। 50% শিওর? তাও অ্যান্সার করবা। 30% শিওর? তাও অ্যান্সার করবা। জানি না ভাইয়া, তাও অ্যান্সার করে আসবা, ছেড়ে আসবা না। আবার বলতেছি, কোনো কিছু এমসিকিউতে 4টা অপশন থাকবে, কোনটা যে কোনো একটা 25% হওয়ার চান্স থাকে, তুমি কি করে আসবা? দাগাই দিয়ে আসবা। ঠিক আছে, তারপরে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা অথবা মিলকরণ, এই 3টার যে কোনো একটা থাকবে, এবং প্রতিটাতে 5টা করে কোয়েশ্চেন থাকবে, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। সো আবারও অ্যাজ ইউজুয়াল বলবো ভাই, সবকিছু তুমি হচ্ছে অ্যান্সার করে আসবা। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টা থাকবে, প্রতিটাতে 2 মার্কস করে, এবং তোমাকে হচ্ছে বিস্তৃত উত্তর বা এক্সপ্লেনেশন টাইপের, একটু বড় টাইপের আর কি। সো ওইগুলা কোয়েশ্চেন হচ্ছে তোমার 4টা থাকবে, প্রতিটাতে 6 মার্কস করে, মোট হচ্ছে কি 50 মার্কস। ঠিক আছে, মোট 50 মার্কস। সো আবারও বলতেছি, তুমি যাই কোয়েশ্চেন আসে, এমসিকিউ বলুক, শূন্যস্থান পূরণ বলুক, শর্ট কোয়েশ্চেন অথবা লং কোয়েশ্চেন, যাই আসুক, রেলেভেন্ট জিনিসপাতি অ্যান্সার করে দিয়ে আসবা। এখন ধরো হচ্ছে এমন বললো, ঠিক আছে, এখন ধরো হচ্ছে এমন বললো, রেলেভেন্সি ব্যাপারটা বা রেলেভেন্ট ব্যাপারটা কি? তোমাকে ধরো হচ্ছে এমন বললো যে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন তুমি শুরু করছো যে আমার নাম আফিফা, ও রেগে গেছে, আমার নাম আফিফা, আমার বাবার নাম অমুক, আমার বাবা তোমন কাজ করতো, আমার বাবার ওয়াইফের মেয়ে আমি। সো এটা কি রেলেভেন্সি? ভাই এটা কিন্তু রেলেভেন্সি না। রেলেভেন্সি ব্যাপারটা কি? শক্তির সংরক্ষণশীলতা নীতি। সো এখানে 2টা ওয়ার্ড, সংরক্ষণশীলতা, শক্তি, তার মানে শক্তি কনস্ট্যান্ট থাকবে, দ্যাটস ইট। এটাকে তুমি নিজের মতো বাংলা ভাষায় লিখে যাবা। ঠিক আছে, বিস্তৃত মানে কি, মানে একটু একটু বড় প্রশ্ন আর কি, এটাই অন্য কিছু না। সো রেলেভেন্ট ওয়েতে অ্যান্সার করবা, যতটুকু পারো ততটুকু অ্যান্সার করে দিয়ে আসবা। ভাই শর্ট কোয়েশ্চেন হোক, লং কোয়েশ্চেন হোক, তোমার নিজের মতো মাধুর্যতা মিশিয়ে বাংলা ভাষার প্রপার ইউজটা করে আসবা, এর বাইরে কিছু করার দরকার নাই। ঠিক আছে, আই গেস তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছো। কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করা লাগে, কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কোয়েশ্চেন অ্যান্সার করা নিয়ে? বলো। বিস্তৃত প্রশ্নের মধ্যে ভাই 4টা থাকবে, 4টা অ্যান্সার করতে হবে, কোনো অপশন থাকবে না। বিস্তৃত কোয়েশ্চেনের মধ্যে 4টা থাকবে, 4টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আবারও বলতেছি ভাই, এটা তো বৃত্তি পরীক্ষা, তোমার কমন পাওয়ার চান্স। ঠিক আছে, আচ্ছা এই যে এটাই এতক্ষণ বললাম ভাই, না পারলে কি হবে?
লিখে দিয়ে আসবার রেলেভেন্ট টাইপের। ভাইয়া তুমি বাংলা অর্থ বুঝো না? সংরক্ষণশীল মানে কি ভাইয়া? চেঞ্জ হবে না এমন একটা জিনিস, রাইট? চেঞ্জ হয় না এমন একটা জিনিস। সো এটা চেঞ্জ হয় না মানে কি তুমি বাংলায় যা বুঝো তা লিখে দিয়ে আসবা। এমন ধরনের তুমি বাংলা মাত্র গতকাল থেকে শেখা শুরু করছো, বাংলা তো অনেক আগে থেকে শুরু করে আসতেছো, রাইট? পড়ে আসতেছো। সো বাংলা তো লিখতে পারো, এমন ধরনের যে বাংলা লিখতে পারো না, বাংলা লিখবা, তুমি লিখে দিয়ে আসবা। আচ্ছা কত লাইন লিখতে হবে ইটস আপ টু ইউ, বাট ভাইয়া বলবো তুমি শর্ট কোয়েশ্চেনগুলা মিনিমাম 3-4টা লাইন লিখবা, মিনিমাম 3-4টা লাইন লিখবা, আর লং কোয়েশ্চেনগুলা 7-8টা লাইন লিখবা। এর বাইরে যাওয়ার দরকার নেই, 7-8টা লাইন লিখবা তাহলে দেখবা হয়ে গেছে। বৃত্তি পরীক্ষায় কোনো অপশন? হ্যাঁ ভাই আছে, এই যে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যার মিলকরণ, এই 3টা থেকে যে কোনো একটা থাকবে, তুমি 5টা অ্যান্সার করা লাগবে। এটা আসলে অপশন না, এটা আসলে টিচারদের আসলে ইচ্ছা আর কি। ভাই দিব কিভাবে দেওয়া থাকে সত্য মিথ্যার? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মাহিমা হচ্ছে বলছে হ্যাঁ বিস্তৃত মানে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু করি, ঠিক আছে? সো কিভাবে তুমি হচ্ছে পড়বা, কিভাবে তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে পড়বা, তোমার বেশি কিছু পড়া লাগবে না। ভাই বলতেছি প্রতিটা চ্যাপ্টারে 1 ঘন্টা করে সময় দিবা, যাতে ভাইয়া যেভাবে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করে ওইভাবে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? এই যে ফাতেমা, অ্যাডভান্স কংগ্রেচুলেশন, আমি শিওর তুমি হবা, আমি শিওর তুমি হবা। পয়েন্ট করে লিখলে হবে না? না ভাইয়া, তন্ময় ভাইয়া বলি, আচ্ছা দেখো, শর্ট কোয়েশ্চেন বলো বা বিস্তৃত টাইপের কোয়েশ্চেন বলো, ঠিক আছে? পয়েন্ট করে লেখার ওয়ে আছে, বাট ভাইয়া বলবো তোমাকে যদি বলে ব্যাখ্যা করতে, সো তুমি হচ্ছে প্যারা লিখবা। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে পয়েন্ট না, প্যারা মানে ধরো হচ্ছে তোমাকে বলো শক্তির সংরক্ষণশীলতা নীতিটা ব্যাখ্যা করো, সো এটাকে তুমি প্যারা আকারে লিখবা। এখন তুমি এটার মধ্যে কি পয়েন্ট আনতে পারবা? আনতে পারবা না। তোমাকে এমন ভাবে বলতে পারে যে ভাইয়া গতির সূত্র কয়টা ও কি কি, তখন কিন্তু আবার পয়েন্ট আকারে লিখতে হবে। সো পয়েন্ট আকারও লেখা যাবে, প্যারা আকারও লেখা যাবে, বাট ডিপেন্ডস অন হাউ দে ওয়ান্ট অ্যান্সার ফ্রম ইউ, কিভাবে তোমার থেকে ওরা অ্যান্সারটা চাচ্ছে, বা কোয়েশ্চেনটা পড়লেই তুমি বুঝবা, ঠিক আছে? তোমাদের তো এই লেভেল পর্যন্ত আসার পরে অ্যাটলিস্ট এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকার কথা না, বাট আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যাপ্রোচ করবো ওই জিনিসটাই। দেখো তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টা? সো আমরা হয়তো দাগায় ফেলতে পারবো যে ভাইয়া 3টা, বাট ভাইয়ার কথা হচ্ছে ভাইয়া শুধু দাগাবো না, ভাইয়া হচ্ছে দাগানোর সাথে সাথে অপশনগুলা লিখে ফেলবো। তাপ 3টা পদ্ধতিতে সঞ্চালিত হয়, কি কি? প্রথম যে পদ্ধতিটা এটা হচ্ছে পরিবহন, পরিবহন। পরের যে পদ্ধতিটা এটা হচ্ছে সঞ্চালন, পরিবহন, পরিচালন। পরের যে প্রক্রিয়াটা এটা হচ্ছে বিকিরণ। সো এইভাবে ভাইয়া তাপ 3 ভাবে সঞ্চালিত হয়, ঠিক আছে? বাট ওই 3টা প্রক্রিয়া কি? এটা হচ্ছে এই 3টা, পরিবহন, পরিচালন, সঞ্চালন, ঠিক আছে? সো পরিবহন, পরিচালনা, বিকিরণ, সরি বিকিরণ, সঞ্চালন তো না। সো এই 3টি এইভাবে টপিকগুলো হচ্ছে তুমি ভালো মতো আগে আয়ত্ত করে রাখবা, এভাবে হচ্ছে অ্যানালাইসিস করে করে পড়বা, তাহলে দেখবা তোমার মোটামুটি একটা এমসিকিউতে মোটামুটি সবগুলাই হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে এমনও জিজ্ঞেস করতে পারো যে পরিবহন বলতে কি বোঝায়, তোমাকে অপশনগুলো দেওয়া আছে, কোথাও আছে হচ্ছে তাপ সঞ্চালন প্রক্রিয়া, সো অ্যান্সার হচ্ছে তাপ সঞ্চালন প্রক্রিয়া, ঠিক আছে? বা নিচের কোনটা তাপ সঞ্চালন প্রক্রিয়া, সো তোমাকে অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মাঝে একটা হচ্ছে পরিবহন, সো অ্যান্সার হবে কি পরিবহন। বা তোমাকে এমন ভাবে বলতে পারে নিচের কোনটা তাপ সঞ্চালন প্রক্রিয়া, তো অনেকগুলো অপশন দেওয়া আছে, বিকিরণ আছে, সো বিকিরণ একটা হবে, বুঝতে পারছি? সো এইভাবে হচ্ছে তোমার জিজ্ঞেস করো। আর আরেকটা জিনিস প্র্যাকটিস করবা, জিনিসটা প্র্যাকটিস করবা হচ্ছে তোমার ভাইয়া, তোমার বিজ্ঞানের মধ্যে অধ্যায় অনেকগুলো আছে, রাইট? অধ্যায়, অধ্যায়ের মধ্যে মিক্সিং করে পড়াশোনা করবা। আমাদের একটা কমন টেন্ডেন্সি কি থাকে জানো? আমরা যখন শক্তি চ্যাপ্টার পড়ি, শক্তি থেকে কোয়েশ্চেন করলে পারি। দেখো আমাদের একটা কমন টেন্ডেন্সি কি থাকে, আমরা যখন শক্তি ও পদার্থ পড়ি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করলে পারি, বাট মহাবিশ্ব থেকে যখন কোয়েশ্চেন করলে তখন আমরা পারি না। প্রাকৃতিক সম্পদ থেকে কোয়েশ্চেন করলে আমরা পারি না, জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ থেকে কোয়েশ্চেন করলে আমরা পারি না। তোমার বৃত্তি পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করবে না, বৃত্তি পরীক্ষায় কিন্তু বলে দিবে না যে এই কোয়েশ্চেনটা শক্তি ও পদার্থ চ্যাপ্টার থেকে করা হয়েছে, বা তোমার বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেনে বলা থাকবে না যে এই কোয়েশ্চেনটা প্রাকৃতিক সম্পদ পরিবেশ প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টার থেকে করানো হয়েছে। সো তোমার বুঝতে হবে, তোমার বুঝতে হবে কোয়েশ্চেন দেখে যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে বা কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা। এই জন্য হচ্ছে চ্যাপ্টারগুলো মিক্স করে করে প্রশ্ন করবা, চ্যাপ্টারগুলো মিক্স করে করে কি এমসিকিউ করবা, সিকিউ করবা, সরি এমসিকিউ করবা, শর্ট কোয়েশ্চেন করবা, সত্য মিথ্যা এবং লং কোয়েশ্চেন সবগুলো করবা, ঠিক আছে? ওকে, সো তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টা? 3টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করার পর এটিকে আবার কিভাবে কঠিন পদার্থে পরিণত করবে। সো তোমার কি আছে, তোমার কাছে প্রথমে একটা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থ আছে,
এটাকে তুমি কি করছো, তরলে কনভার্ট করছো। আচ্ছা তুমি বলো এখানে তোমার কি করতে হবে, তরল পদার্থে কনভার্ট করছো। এই যে কঠিন থেকে যে তরলে কনভার্ট করছো, এখানে কি তোমার তাপ দিতে হবে নাকি তাপ শুষে নিতে হবে? এখানে কোয়েশ্চেনটা অন্য কিছু চাইছে। সো এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে উত্তপ্ত করব। উত্তপ্ত যদি করি, উত্তপ্ত করলে কি হবে, কঠিনটা তরল হবে, রাইট? এবং তরল থেকে যদি আবার কঠিন করতে চাই, কি করতে চাই, তরল থেকে আবার কঠিন করতে চাই, তাহলে আমি কি করব, হ্যাঁ কঠিন থেকে তরল করলে তো উত্তপ্ত করব বা গরম করব। সো উল্টাটা করব, উল্টাটা করা মানে কি, ঠান্ডা করা। কি করা, ঠান্ডা, ঠান্ডা করব। সো ঠান্ডা করব, এই জিনিসটার প্রপার বাংলা ভাষা কি, বাংলা ভাষা হচ্ছে শীতল করে। সো প্রপার বাংলা ভাষা হচ্ছে শীতল করে, রাইট? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো একসাথে কিন্তু দুইটা অপশন, দুইটা এমসিকিউ অ্যান্সার চলে আসছে। কঠিন থেকে তরলে কনভার্ট করতে হলে আমার কি করতে হবে, উত্তপ্ত করতে হবে। কঠিন থেকে তরলে করতে হলে আমার কি করতে হবে, উত্তপ্ত করতে হবে। আর তরল থেকে কঠিন করতে হলে আমার ঠান্ডা করতে হবে, রাইট? ক্লিয়ার? ওকে। সো এটা কি, শীতল করে হবে। তারপর অ্যান্সার হচ্ছে শীতল করে। পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়? সো আমাকে বলো পৃথিবীর গতি কয়টা, পৃথিবীর গতি কয়টা বলো, পৃথিবীর গতি, পৃথিবীর গতি হচ্ছে ভাই দুইটা, রাইট? একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা কি, আরেকটা হচ্ছে ভাইয়া বার্ষিক গতি। সো এখানে দুইটা ঘটনার, দুইটা গতির জন্য দুই রকমের ঘটনা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা হচ্ছে বার্ষিক গতি। আমাকে বলো আহ্নিক গতির জন্য কি কি ঘটনা তুমি লক্ষ্য করো, আহ্নিক গতির জন্য তুমি কি কি ঘটনা লক্ষ্য করো? আহ্নিক গতির সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ফেনোমেনটা আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে দিবারাত্রি হওয়া বা দিন রাত হওয়া, রাইট? দিন রাত ঘটা, দিন রাত হওয়া। পৃথিবী নিজ অক্ষে ঘুরে, এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে দিন রাত জিনিসটা কি করি, অবজার্ভ করে থাকি, রাইট? আর বার্ষিক গতির জন্য কি হয়, বার্ষিক গতির জন্য হচ্ছে ঋতু পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন। দেখো একটা এমসিকিউতে তোমার মানে এমসিকিউ কিভাবে পড়বা, ওই জিনিসটা হচ্ছে ভাইয়ের বোঝানো মেইন উদ্দেশ্য এই ক্লাসে, তুমি যে এমসিকিউ কিভাবে পড়বা, ঠিক আছে? সো এখানে কি চাইছে, বার্ষিক গতির জন্য কি হয়, মানে ঋতু পরিবর্তন কোটার জন্য হয় বার্ষিক গতি। সো অ্যান্সার কি হবে, বার্ষিক গতি। সো এখানে কিন্তু একই সাথে দুই তিনটা এমসিকিউ হয়ে গেছে। এভাবে পড়বা, একটা এমসিকিউ পড়লে যাতে আরো দুই তিনটা এমসিকিউ একসাথে চলে আসে। তো তোমাকে এমনও জিজ্ঞেস করতে পারতো যে দিন রাত কোন গতির জন্য হয়, দিন রাত কোন গতির জন্য হয়, তো আহ্নিক গতির জন্য। বা এমনও জিজ্ঞেস করতে পারো যে আহ্নিক গতির জন্য কি হয়, দিবারাত্রি হয়। বার্ষিক গতির জন্য কি হয়, ঋতুর পরিবর্তন হয়। সো এভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে পড়বা। বুঝতে পারছো না, কমন পড়বে না কেন ভাইয়া, কমন অবশ্যই পড়বে কমন। বুঝতে পারছো কিনা বলো, ক্লিয়ার, রাইট? কোশ্চেনগুলো কিভাবে অ্যানালাইসিস করে পড়বা। সো আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হচ্ছে বার্ষিক গতি। তারপরে নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় কত লাগে, নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় কত লাগে? এই যে একজন কি ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে, ওর হচ্ছে আচ্ছা সাইমুল, কোশ্চেনটা পড়বো না, বাট তুমি আমাকে বলো এটা কি আসবে, এটা কি তোমার বৃত্তি পরীক্ষা আসবে নাকি তোমার যদি বার্ষিক পরীক্ষা শেষ হয়ে না থাকে বার্ষিক পরীক্ষা আসবে বলো? এই যে একজনকে রাজ বলছে 24 ঘন্টা 56 মিনিট। ভাই একদিন সমান কত ঘন্টা আমাকে বলো, একদিন মানে তো 24 ঘন্টা। তো ওই যে 56 মিনিট তুমি কি করতেছো, 56 মিনিট তুমি কি করতেছো বলো, 56 মিনিট এক্সট্রা হয়ে যায় না? সো আমাদের তো 24 ঘন্টা 56 মিনিট মানে কি, এটাকে আমি 25 ঘন্টা বলতে পারি। সো তার মানে তো একদিন মানে 25 ঘন্টা। সো মানে এখান থেকে অ্যান্সার হবে ওইটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি 24 ঘন্টার কাছাকাছি, রাইট? সো 24 ঘন্টার কাছাকাছি কোনটা ভাইয়া, 24 ঘন্টা 10 মিনিট না, 23 ঘন্টা না, এটা না, 24 ঘন্টা 10 মিনিট কাছাকাছি, 23 ঘন্টা 56 মিনিট, রাইট? 23 ঘন্টা 56 মিনিট। সো এটা হচ্ছে অনেক সময় অপশন, বা অনেক সময় হচ্ছে এরকমও জিজ্ঞেস করতে পারে যে 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা। সো এরকম অনেক হচ্ছে এরকম ডিরেক্ট ভ্যালু জিজ্ঞেস করতে পারে। সো যদি ডিরেক্ট মানে প্রপার ভ্যালু থাকে আমরা হচ্ছে 24 ঘন্টা অ্যান্সার করবো, বাট অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট।
সো অনেক সময় এভাবে ভ্যালুগুলো না থাকে, এভাবেও জিজ্ঞেস করতে পারে। সো এভাবে অ্যান্সার করে দিবা, ঠিক আছে? ওকে, তারপর কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? আচ্ছা, তোমাদের বইয়ে দেখবা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছু জিনিসপাতি ডিটেলসে বলা আছে। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানে কি? যেই সম্পদগুলা তুমি বারবার ব্যবহার করতে পারবা। কি করতে পারবা? বারবার ব্যবহার করতে পারবা, বা সোর্স বারবার ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। আচ্ছা, তুমি আমাকে এই জিনিসটা বলো, তোমাদের বাসা বাড়িতে যে দেয়াল ঘড়িটা ইউজ করো, ওই দেয়াল ঘড়িতে একটা ব্যাটারি লাগে, রাইট? ওইটাকে আমরা দেখবো হচ্ছে ব্যাটারি গায়ে সানলাইট লেখা থাকে, এই জন্য আমরা এটাকে সানলাইট বলি। ওই ব্যাটারিটা যখন শেষ হয়ে যায়, তখন কি আমরা ওই ব্যাটারিটাকে ইউজ করি, নাকি নতুন একটা ব্যাটারি ওইখানে লাগাই? অ্যান্সার হচ্ছে ভাই, নতুন একটা ব্যাটারি নিয়ে আসি, রাইট? সো এই ব্যাটারিটা আমি বারবার ইউজ করতে পারতেছি না, আমাদের একটা নির্দিষ্ট সময় পর ব্যাটারিটাকে চেঞ্জ করা লাগতেছে। সো এইরকম যে শক্তিগুলো আছে, শক্তির উৎসগুলো আছে, এটাকে আমরা বলি অনবায়নযোগ্য শক্তি। কি বলি? অনবায়নযোগ্য শক্তি। তার মানে যেসব শক্তি একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়, যেমন গ্যাস নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাবে, জীবাশ্ম জ্বালানি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাবে, তৈল নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাবে। সো এই জিনিসগুলোকে বা এই শক্তিগুলোকে আমরা কি বলি? অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি কি? পানির স্রোত। ভাই এটা কি শেষ হবে? না ভাইয়া, পৃথিবীতে যতদিন পর্যন্ত তুমি আমি আছি, পানি আছে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত আছে, ততক্ষণ পর্যন্ত আমরা পানির স্রোত পাবো। পানির স্রোত কখনো চেঞ্জ হবে না। পানির স্রোত কি কখনো শেষ হবে না। আমি ততক্ষণ পর্যন্ত পানির স্রোত পাবো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে পানি আছে। আর পৃথিবীর কি 4/3 পানি, জানো তো? 4/3 পানি। সো পৃথিবীর পানি শেষ হওয়ার আগে আমরা মরে যেতে পারি, বাট পৃথিবীর পানি শেষ হবে না। তার মানে এটা কি একটা নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস। আচ্ছা, কেন এই যে বলছে, খুব সুন্দর একটা জিনিস কোয়েশ্চেন করছে যে কেন এটা অফুরন্ত? আচ্ছা, কেন এটা এক্স্যাক্টলি অফুরন্ত? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আনাফ, হ্যাঁ প্রযোজ্য হবে, হ্যাঁ প্রযোজ্য হবে। তোমার চ্যাপ্টার যদি এগুলো থাকে তাহলে প্রযোজ্য হবে, হ্যাঁ। না, ফাতেমা জোহরা এটা হচ্ছে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে মানে আমরা শক্তি পাচ্ছি কোত্থেকে বলো? তুমি যখন তৈল ইউজ করো, আমরা কিন্তু তৈল থেকে শক্তি পাচ্ছি। সো তৈল যখন শক্তি দিচ্ছে, ও কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? চেঞ্জ তো হয়েছে। তুমি জিনিসটা একদম রিয়েলি বুঝবা। দেখবে গাড়ির মধ্যে তেল ইউজ করা হয়। সো গাড়ি যখন চলে, ওই তেলটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। ওই তেলটা কোথায় যায়? ওই শক্তিটা গাড়িকে চালাতে ব্যবহার করে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখন তুমি আমাকে বলো, ওই গতিশক্তিকে উল্টায় কনভার্ট করে তুমি কি তেল পাবা? অ্যান্সার হচ্ছে ভাই পাবো না। তার মানে তেল শেষ হয়ে গেছে। তেল তার ফর্ম চেঞ্জ করে ফেলছে। তেল অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে। সো এটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। বাট তুমি পানির কথা চিন্তা করো, ধরো অনেক উপর থেকে পানি পড়তেছে, ওই পানিটাকে শক্তি করে, ওই পানিটাকে ব্যবহার করে তুমি একটা টারবাইন ঘোরাচ্ছ। এখন পানিটা টারবাইনের মধ্যে পড়ে নিচে গিয়ে ওইটা কি তেল হয়ে যাচ্ছে, না পানি হিসেবে থেকে আছে? পানি হিসেবে কিন্তু পাবা তুমি ওইটাকে, অন্য কোনো ফর্মে কনভার্ট হচ্ছে না। সো পানি উপর থেকে পড়তেছে, টারবাইনকে ঘোরাচ্ছে, ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, আবার পানি হিসেবে নিচে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে অনবায়নযোগ্য। যতক্ষণ পর্যন্ত পানি পাবা, ততক্ষণ পর্যন্ত এটা পড়বে, ততক্ষণ পর্যন্ত টারবাইন ঘুরবে। সো এইরকম শক্তিগুলোকে আমরা বলি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি কিভাবে শেষ হয়? না, জীবাশ্ম জ্বালানি শেষ হবে না কেন ভাই? জীবাশ্ম জ্বালানিটা কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে, ধরো এই যে তোমরা ডাইনোসরের কাহিনী জানো, রাইট? ডাইনোসরের কাহিনীটা হচ্ছে এরকম যে ডাইনোসর আজ থেকে অনেক অনেক বছর আগে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে পরিবর্তন হওয়ার জন্য মাটির নিচে চাপা পড়ছিল। এভাবে এভাবে কিন্তু আমাদের মানব সভ্যতা এক এক মানব সভ্যতা এক এক সময় মাটির নিচে চাপা পড়ছে। সো আমাদের যখন ধরো হচ্ছে অনেক জীবাশ্ম বা অনেক জীব মাটির নিচে চাপা পড়ে হাজার হাজার লাখ লাখ বছর ধরে থাকে, ওইখানে হচ্ছে কিছু রিয়েকশন হয়। সো রিয়েকশন হওয়ার পরে যেই জিনিসটা থাকে ওইটাকে আমরা বলি জীবাশ্ম। এখন তুমি আমাকে বলো, ধরো সাপোজ ভাইয়া আজকে হচ্ছে, ধরো আল্লাহ না করুক, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাষা মাটির নিচে চাপা পড়ছি। সো আজ থেকে 200 বছর পরে ভাইয়াকে হচ্ছে ওইখান থেকে তুলে নিছো। সো ওইখানে কি আরেকটা মাহিন ভাইয়া পাবা কিনা আমাকে বলেন? আচ্ছা, পাবা না কিন্তু। তার মানে ওই জিনিসটা ওইখান থেকে ইউজ করে ফেলতেছো তুমি, রাইট? সো এই জিনিসটা কি? অনবায়নযোগ্য। বুঝতে পারছি? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের অনবায়নযোগ্য। ঠিক আছে? সো আই গেস নবায়নযোগ্য অনবায়নযোগ্য নিয়ে ক্লিয়ার। এবং ভাইয়া বলবো এই জিনিসটা তোমার শর্ট কোয়েশ্চেন এবং হচ্ছে এক্সপ্লেনেশন টাইপের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। মেইন বই থেকে টপিক একটু ভালো মতো দেখে নিবা।
ঠিক আছে, মেন বই থেকে এই টপিকটা ভালো মতো দেখে নিবা। সো এখানে হচ্ছে আমার অ্যান্সার পানির স্রোত। তারপরে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির স্রোত কাজে লাগানো হয়, এটি কি ধরনের সম্পদ? সো মাত্র দেখলাম কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কি কাজে লাগানো হয়? পানির স্রোত। পানির স্রোত কি ধরনের শক্তি বলো? এটা হচ্ছে ভাইয়া নবায়নযোগ্য। কারণ কি, এটা আমরা ততক্ষণ পর্যন্ত পাবো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে পানি আছে, রাইট? আর পৃথিবীর 4/3 যেহেতু পানি, সো পানি শেষ হওয়ার আগে আমরা শেষ হয়ে যাবো, বা পানি শেষ হবে না, রাইট? সো এটা কি, এটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। বুঝতে পারছি? ওকে, তারপর হাইব্রিড গাড়ি কিসের মাধ্যমে চলে? তো গাড়ি হচ্ছে মেইনলি দুইটা ওয়েতে চালানো যায়। একটা হচ্ছে আমরা ডিরেক্ট তেল ইউজ করে চালাতে পারি, যেগুলো হচ্ছে অনেক আগের যুগের গাড়ি ছিল, আর কিছু গাড়ি হচ্ছে ডিরেক্ট বিদ্যুৎ ইউজ করে চালাতে পারি, যেটাকে আমরা ইভি বলি। ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে? আর এই দুইটার সংমিশ্রণে কিছু গাড়ি তৈরি করা হয়, এটাকে আমরা বলি হাইব্রিড। তোমরা যারা গাড়ি নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করো, তারা দেখবা সবগুলা মডেলেরই কিছু না কিছু হাইব্রিড ভার্সন থাকে, ঠিক আছে? এটা আরেকটু ইজিলি বুঝবা যারা হচ্ছে কখনো বাইক চালাইছো বা বাইকে উঠছো বা বাইকে বসছো, দেখবো হচ্ছে এখানে একটা ইঞ্জিনে ধরে যখন ক্লাচ করো তখন হচ্ছে স্টার্ট হয়ে যায়। সো কিভাবে স্টার্ট হয়? ওটা হচ্ছে মেনলি ইলেকট্রিসিটির জন্য স্টার্ট হয়। তারপর হচ্ছে যে বাইক চলতেছে, ওইখানে তেল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে। গাড়ির ক্ষেত্রে একদম সিমিলার টাইপের ঘটনা ঘটে, বাসের ক্ষেত্রে সিমিলার টাইপের ঘটনা ঘটে। শুরুতে হচ্ছে আমরা কি করি, একটা সুইচে ধরে রাখি, ওইটা হচ্ছে স্টার্ট হয়। সো ওই সিচুয়েশনে যেভাবে স্টার্ট হয়, এটাকে আমরা বলেছি ইলেকট্রিসিটি ইউজ করতেছি। আর তারপরে যে গাড়িটা চলতেছে অনেক দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে, ওইখানে আমরা কি ব্যবহার করি? ওইখানে আমরা হচ্ছে তেল ব্যবহার করি। না সাইমা, হ্যাঁ এগুলাই আছে, সূর্যের আলো, বায়ুপ্রবাহ, হ্যাঁ এগুলাই আছে, শুধুমাত্র নবায়নযোগ্য। হাইব্রিড ভাইয়া তেল দিয়ে চালানো হয়, হাইব্রিড গাড়ি তেল দিয়ে চালানো হয়। ভাইয়া তুমি একটা জিনিস বুঝো, গাড়ি যে স্টার্ট দিচ্ছে, তোমরা তোমরা বাইক দেখো না, বাইকের মধ্যে দেখবে একটা সুইচ আছে, সুইচে দিয়ে স্টার্ট দেয়। এখন আমাকে বলো, শুরুতে স্টার্ট যখন দিচ্ছে ওই সময় কি তেল খরচ হচ্ছে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। ওই সময় একটা ব্যাটারি থাকে গাড়ির মধ্যে, ওই ব্যাটারি থেকে আমার বিদ্যুৎ পাই, বিদ্যুৎটা ব্যবহার করে আমরা কি করি? গাড়িটা স্টার্ট দিই। ওইটা হোক বাইক, হোক কার, হোক বাস, হোক ট্রেন, সবকিছু আমরা কি করি? বিদ্যুৎ ব্যবহার করে স্টার্ট দেই, ঠিক আছে? দেন আমরা যে দূর দূরান্ত যাত্রা করি, ওই জিনিসটাতে হচ্ছে আমাদের তেল লাগে। সো এইরকম কম্বিনেশন যেটা বিদ্যুৎ এবং তেল দুইটা লাগে, এটাকে আমরা বলি হাইব্রিড, ঠিক আছে? এটাকে আমরা বলি হাইব্রিড গাড়ি। সো হাইব্রিড গাড়িতে মেনলি কি লাগে? বিদ্যুৎ এবং তেল দুইটাই লাগে। অ্যাপল কেন দেবো? দেখো কমেন্ট অ্যান্সার দাও ভাই, কমেন্ট তো পড়তেছি। আদমশুমারি হয় কত বছর পর পর বলো? আদমশুমারি হয় কত বছর পর পর? আদমশুমারি হয় হচ্ছে ভাই প্রতি 10 বছর পর পর। দেখবো হচ্ছে আমাদের আদমশুমারি হয়েছিল হচ্ছে 1981, তারপর হচ্ছে 1991, 2001, 2011, 2021, এভাবে, রাইট? সো নেক্সট আদমশুমারি কবে হবে? নেক্সট আদমশুমারি হবে হচ্ছে 2031, সো এরকম সালে, ঠিক আছে? 10 বছর পর পর এরকম জিজ্ঞেস করতে ভাই, যে ভাইয়া আমাদের পরবর্তী আদমশুমারি কত সালে হবে? সো 2031 সালে। গত আদমশুমারি কত সালে হয়েছে? 2021 সালে, ঠিক আছে? সো এখানে হচ্ছে কিছু ডেটা আছে যে কত সালে কত মানুষ ছিল। ভাইয়া বলবো হচ্ছে ওই নাম্বারগুলো জানাটা এত ইম্পর্টেন্ট না, বাট একটু যদি সেফ থাকতে চাও নাম্বারগুলো জেনে রাখতে পারো, যদিও এটা বিজ্ঞানের বিষয় না, সমাজের বিষয়। ওই একজন জিজ্ঞেস করেছে ভাই আদমশুমারিটা কি? আদম মানে কি বলো? আদম প্রথম মানব, রাইট? মানে মানুষ। তো আদম দিয়ে হচ্ছে আমরা মানুষ বুঝাই, আর শুমারি মানে হচ্ছে কাউন্ট বা গণনা, গণনা, ঠিক আছে? সো আদম তো চিনো, যারা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী আছে, ওরা হচ্ছে আদম আলাইহিস সালামকে চিনো, রাইট? সো আদম মানে হচ্ছে মানুষ, আর শুমারি মানে হচ্ছে গণনা। সো আদম শুমারি মানে হচ্ছে মানুষ গণনা, মানুষ গণনা আছে, ঠিক আছে? তো আদম শুমারি মানে হচ্ছে মানুষ গণনা। সো একটা দেশে কতজন মানুষ আছে, ওইটা আমরা প্রতি 10 বছর পর পর সরকার থেকে উদ্যোগ নিয়ে গণনা করা হয়, সরকার থেকে উদ্যোগ নিয়ে গণনা করা হয়। সো আমাদের প্রিভিয়াস আদমশুমারি হয়েছিল 2021 সালে, নেক্সট আদমশুমারি হবে হচ্ছে 2031 সালে, ঠিক আছে? ওকে, তারপর সো এখন হচ্ছে শূন্যস্থান পূরণ। সো শূন্যস্থান পূরণের কোশ্চেনগুলো এমন আসবে, তুমি হচ্ছে এরকম ভাবে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার করবা।
ঠিক আছে, দুইভাবে আসতে পারে। যদি কোশ্চেন অ্যান্সার করতে বলে, আমরা তো অ্যাকচুয়ালি টেমপ্লেটটা এখনো আইডিয়া নাই যে টেমপ্লেট কেমন আসবে, সো ডিরেক্ট কোশ্চেন দেখলে হয়তো বুঝবা। যদি কোশ্চেন অ্যান্সার করতে বলে তাহলে হচ্ছে এমনভাবে কোশ্চেন অ্যান্সার করবা। আর যদি খাতা দেয় আলাদা করে, খাতার মধ্যে হচ্ছে এরকম নাম্বারিং করা থাকবে। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে 1, দেন 2, দেন 3, 4, 5, 6, 7, 8। সো খাতা যদি আসে, খাতার মধ্যে তুমি নাম্বারিং করবা এরকম 1, 2, 3, 4, এভাবে নাম্বারিং করে অ্যান্সার করবা। ঠিক আছে, 1-এর যেটা আসে, 2-এর যেটা আসে, 3-এর যেটা আসে, 4-এর যেটা আসে। ঠিক আছে, ওইটা তুমি নাম্বারিং করবা, নাম্বারিং করে করে অ্যান্সার করবা। যদি খাতা দেয় আলাদা করে, যদি কোশ্চেনের মধ্যে বলে অ্যান্সার করতে, তাহলে কোশ্চেনের মধ্যে এরকম ফাঁকা জায়গা দেওয়া থাকবে, ফাঁকা জায়গার এই এতটুকু জায়গার মধ্যে তুমি অ্যান্সার করে দিয়ে দিবা। বাট আবারও বলতেছি, আচ্ছা এখানে ভাই 8টা নিয়ে আসছি, সবগুলো চ্যাপ্টার থেকে তোমার থাকবে হচ্ছে 5টা কোশ্চেন, 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 5টা কোশ্চেন থাকবে, তোমার 5টা অ্যান্সার করতে হবে। সো 8টা কোশ্চেন থাকবে না, ভাইরা জাস্ট প্র্যাকটিস করার জন্য 8টা নিয়ে আসছি। তুমি কি করবা, তুমি আবারও বলতেছি ভাইয়া, ফাঁকা যাতে না যায়, খাতা যাতে ফাঁকা না যায়। ঠিক আছে, খাতা যাতে ফাঁকা না যায়। খাতার মধ্যে তুমি যাই বুঝো, যাই রিলেভেন্ট মনে হয়, তোমার মাথার মধ্যে যাই আসে, তাই তুমি অ্যান্সার করে দিয়ে আসবা। ঠিক আছে, তাই তুমি অ্যান্সার করে দিয়ে আসবা। যেমন এখানে সাপোজ ভাইরে লিখি, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হয়? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হয়? হ্যাঁ, মাত্র তো দেখলাম তাপ সঞ্চালন প্রক্রিয়া কয়টা? 3টা, পরিবহন, পরিচলন আর বিকিরণ, রাইট? এর মধ্যে পরিবহন যে তাপ সঞ্চালন পদ্ধতিটা আছে, পরিবহন যে তাপ সঞ্চালন পদ্ধতিটা আছে, এটা কিভাবে সঞ্চালিত হয়? এটা হচ্ছে ভাই কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন। আর তরল পদার্থের মধ্য দিয়ে যদি বলে, তাহলে হচ্ছে পরিচলন। আর যদি গ্যাস বা বায়বীয় পদার্থ বলে, তাহলে হচ্ছে বিকিরণ, রাইট? আচ্ছা, ভাত, আলো, রুটি ইত্যাদি খাবারে কি শক্তি সঞ্চিত থাকে? কি শক্তি সঞ্চিত থাকে বলো? ভাত, আলো, রুটি ইত্যাদি খাবারে কি শক্তি সঞ্চিত থাকে? না না ভাই, লাইন লিখে উত্তর দিতে হবে না, তুমি জাস্ট, আমি আবার বলি, লাইন লিখে উত্তর দিতে হবে না। হ্যাঁ, এটাই। তুমি ধরো 1 নাম্বার কি? পরিবহন, সো এইভাবে দিবা। 1 নাম্বার হচ্ছে পরিবহন। তারপরে 2 নাম্বার যেটা আসবে ওইটা 2 নাম্বার জায়গায় লিখবা। 3 নাম্বার যেটা আসবে ওইটা 3 নাম্বার জায়গায় লিখবা। 4 নাম্বার যেটা আসবে ওইটা 4 নাম্বার। তুমি লাইন লিখতে হবে না, লাইন লিখতে হবে না। ঠিক আছে, তুমি জাস্ট এভাবে অ্যান্সার করবা। সো 2 নাম্বার, আমাদের শক্তি হচ্ছে মেনলি যান্ত্রিক এবং রাসায়নিক শক্তি। ঠিক আছে, অনেকগুলো শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, তাপ শক্তি আছে, আলোক শক্তি আছে। এর মধ্যে খাবারের মধ্যে কি শক্তি পাই আমরা? খাবারের মধ্যে পাই হচ্ছে ভাই রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। ঠিক আছে, রাসায়নিক শক্তি হচ্ছে আমরা খাবারের মধ্যে পাই। তারপর হচ্ছে, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে বলো? চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে? এটা হচ্ছে 1.3 সেকেন্ড। ঠিক আছে, 1.3 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন একটু তুমি হয়তো গোলাই ফেলতে পারো। এটা হচ্ছে চাঁদ থেকে পৃথিবীতে বলছে, এটা উল্টা যদি বলতো যে পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে, এটা যদি এরকম বলতো যে সূর্য থেকে পৃথিবীতে, সূর্য হতে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে বলো তো? সূর্য হতে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে? হ্যাঁ, 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, না না, শুধু 8 মিনিট না, 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তারপর আকাশ গঙ্গা একটি কি? আকাশগঙ্গা একটি কি ভাই? আকাশগঙ্গা হচ্ছে একটি ছায়াপথ বা মিল্কি ওয়ে, ছায়াপথ। ঠিক আছে, তারপর পৃথিবীর অক্ষরেখাটি মেরু বরাবর ছেদ করছে। পৃথিবীর মেরু কয়টা ভাইয়া? 2টা। একটা হচ্ছে উপরে, ও সরি ভাই, তো নিয়ে আসছি। এই যে পৃথিবীর মেরু কয়টা ভাইয়া? 2টা। একটা হচ্ছে উপরে, এটাকে আমরা বলি উত্তর, আর নিচে যেটাকে আমরা বলি দক্ষিণ। তারপর পৃথিবীর যে অক্ষরেখাটা আছে, এই যে উত্তর দক্ষিণ বরাবর কি করছে? ছেদ করছে, রাইট? উত্তর দক্ষিণ বরাবর ছেদ করছে। আচ্ছা, কেউ একজন কি যেন বলতেছিল যে বুঝো নাই, কি বুঝো নাই ভাইয়া বলো? উত্তর দক্ষিণ বরাবর। আচ্ছা, এখানে ভাইয়া যেটা বলতেছি, সূর্য মানে আমাদের পৃথিবীর তুলনায় কাছে কে, চাঁদ নাকি সূর্য?
অবশ্যই পৃথিবীর কাছে হচ্ছে চাঁদ, তারপর হচ্ছে অনেক দূরে সূর্য। সো চাঁদ থেকে পৃথিবীতে আলো খুব কম সময় চলে আসে, 1.3 সেকেন্ড সময় লাগে। বাট আমরা হচ্ছে যখন সূর্যকে কনসিডার করি, সূর্য অনেক দূরে আছে, সো এখান থেকে আলো আসতে সময় লাগে কতটুকু সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে ভাইয়া বলছি, ঠিক আছে, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, বালি থেকে কি তৈরি হয়? এখন হচ্ছে ভাই বালি থেকে কি তৈরি হয় বলো? বালি থেকে অনেক কিছু তৈরি হয়, অনেক অনেক জিনিসপাতি তৈরি হয়। যেমন ভাইরা যে চশমা ইউজ করি, যারা হচ্ছে ভাইয়াদের মধ্যে একটু কানা গ্রুপের মানুষ আসো, অন্ধ গ্রুপের মানুষ আসো, ওরা চশমা ইউজ করে, রাইট? ওই চশমাটা কাছ থেকে বানানো হয়, ওই চশমাটা কাছ থেকে বানানো হয়, ঠিক আছে। তারপরে বাসাবাড়িতে যে গ্লাসগুলো ইউজ করে, জানালার মধ্যে গ্লাস থাকে, ওয়াশরুমে গ্লাস থাকে, সব জায়গায় গ্লাস থাকে, রাইট? ওইগুলো কাছ থেকে বানানো হয়, কাছ থেকে বানানো হয়, বুঝতে পারছি। সো তারপর যে ধরো স্ক্রিন বা ডিসপ্লে তুমি যে দেখো, ওইটাও কাছ থেকে বানানো হয়। সো তুমি যে কোনো একটা কিছু অ্যান্সার করবা, যে কোনো একটা কিছু অ্যান্সার করবা, তাইলে হয়ে যাবে। সো আমাদের সবচেয়ে ইউজড বা আমরা আশেপাশে দেখে অভ্যস্ত, এটা হচ্ছে কাঁচ। এটা কি? বালি থেকে কাঁচ বা তৈরি করা হয়। সো তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো, ঠিক আছে। তারপরে সবুজ শক্তি বলতে কি বোঝায়? সবুজ শক্তি বলতে বোঝায়, সবুজ শক্তি বলতে কি বোঝায় বলো? সবুজ শক্তি বলতে কি বোঝায়? এই, গাছ কি সবুজ শক্তি? মাহমুদুল, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। চাঁদের নিজস্ব আলো নাই, বাট সূর্য, আমাদের সূর্য থেকে আলো যদি চাঁদে আসা পড়ে, ওই চাঁদ থেকে আলো কি আমাদের পৃথিবীতে আসতে পারে না? প্রতিফলন হয়ে তো আসতে পারে। সো ওই সিচুয়েশনটা জিজ্ঞেস করছে এখানে। সবুজ শক্তি কি ভাই? গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। সবুজ শক্তি মানে হচ্ছে গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। কি বলবো? নবায়নযোগ্য, নবায়নযোগ্য বা এমন শক্তি যেগুলা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব নাই বললেই চলে। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব নাই বললেই চলে। যেমন তুমি পানির স্রোত ব্যবহার করবা, ওই পানির স্রোত ব্যবহার করে যদি শক্তি পাও, তাহলে কি তুমি পরিবেশের উপর ক্ষতিকর কোনো কিছু করতেছো? ক্ষতিকর কোনো কিছু করতেছো কিনা? যদি গ্যাস ইউজ করো ভাইয়া, ওইখানে গ্যাস নির্গমন হচ্ছে, আগুন পরে, গ্যাস পুরে কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কার্বন মনোক্সাইড বের হচ্ছে, তেল পুরে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কার্বন মনোক্সাইড বের হচ্ছে। এই জিনিসগুলো কি পরিবেশের জন্য ক্ষতিকর? বাট আমরা যদি ধরো কি বলা হয়, স্রোত ইউজ করতেছি, স্রোত ব্যবহার করতেছি, পানি ব্যবহার করতেছি, ভাই এগুলো ক্ষতিকর না। বায়ু প্রবাহ ব্যবহার করতেছি, ওগুলো ক্ষতিকর না। সূর্যের আলো ব্যবহার করতেছি, ওইগুলোও ক্ষতিকর না, রাইট? তার মানে গ্রিন এনার্জি মানে এমন জিনিসগুলোকে বোঝায়, যেই জিনিসগুলা বা এমন শক্তিগুলোকে বোঝায় যে শক্তিগুলা ব্যবহার করা পরিবেশের জন্য ক্ষতিকর না বললেই চলে, ঠিক আছে? পরিবেশের জন্য ক্ষতিকর নাই বললেই চলে। সো এরকম কি হতে পারে? অনেক কিছু হতে পারে, তুমি যে কোনো একটা কিছু অ্যান্সার করবা। ধরো ভাই অ্যান্সার করলাম হচ্ছে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, ঠিক আছে, বা অ্যান্সার করলাম বায়ু প্রবাহ। আপনি কি বৃত্তি পরীক্ষা পেয়েছিলেন? ভাই আমাদের সময় হচ্ছে বৃত্তি পরীক্ষা ছিল না, আমাদের সময় এমন একটা পরীক্ষা ছিল, এই যে সৃজনশীল মেধা অন্বেষণ, সৃজনশীল মেধা অন্বেষণ, মানে ওইটা বৃত্তি পরীক্ষার মতোই, জাস্ট এটা আমাদের সময় নতুন চালু হয়েছিল। সো এটা হচ্ছে ভাই রিজিওনাল পর্যায়ে গিয়েছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রফল কত? আমাদের বই হচ্ছে দেওয়া 1,47,570 বর্গ কিলোমিটার, রাইট? এটা হচ্ছে অনেক আগের ইনফরমেশন, বাট রিসেন্ট ইনফরমেশন কোনটা বলো? মানে এখন এখন ক্ষেত্রফল কত? এখন কি ক্ষেত্রফল বাড়ছে? বাংলাদেশের ক্ষেত্রফল কি এখন বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে ভাই। আচ্ছা ভাই, হচ্ছে একদম রিসেন্ট ইনফরমেশনে দিয়ে রাখি, 1,48,460। সো এটা হচ্ছে মানে আমাদের, বলি এটা হচ্ছে রায়হান ভাই তোমাকে ভালো মতো বোঝাবে বা পড়াবে। আমাদের হচ্ছে সীমান্তবর্তী এলাকাতে কিছু জায়গা জমি নিয়ে ইন্ডিয়ার সাথে ঝামেলা ছিল, মানে ভারতের সাথে ঝামেলা ছিল। ওইটাকে বলছে ছিটমহল। কি বলা হয়? ছিটমহল। সো ওই ছিটমহলগুলা বা কিছু কিছু জায়গা, ওইগুলো হচ্ছে বাংলাদেশের ছিল, বাট ওরা হচ্ছে দখল করে রাখতেছিল অনেক আগে থেকে। সো কত 2017-18 দিকে সরকার হচ্ছে এই ছিটমহল বিনিময়, মানে বাংলাদেশের কিছু ছিটমহল ওদেরকে দিছে, ওদের কিছু ছিটমহল বাংলাদেশে বাংলাদেশে নিয়ে আসছে।
সো ওইভাবে হচ্ছে বাংলাদেশের মোট জায়গার পরিমাণ বেড়ে গেছে। আগে ছিল 1,47,570, এখন হয়েছে 1,48,460। ঠিক আছে? সো ভাইয়া তোমাকে সাজেস্ট করব, যদি এই কোয়েশ্চনটা তোমার বৃত্তি পরীক্ষায় আসে, তুমি নিচেরটা অ্যান্সার দিবা 1,48,460। ঠিক আছে? 1,48,460। তা কিভাবে বাড়লো? আচ্ছা, এই জিনিসটা যদি বুঝো, ধরো আমি তো বাংলাদেশের মানচিত্র আঁকাইতে পারি না, কিছু একটা ধরো। ভাইয়া বললাম ছিটমহল মানে হচ্ছে ভাইয়া ওই যে গ্রুপ করে করে মানুষ থাকে না, পরিবেশের মতো আর কি। মানে তোমার আশেপাশে ধরো 2-3টা ফ্যামিলি নিয়ে একটা জায়গা হচ্ছে মানুষজন থাকতেছে। সো ধরো এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। এখন এই জায়গাতে ধরো একটা জায়গা আছে, মানে এই বাংলাদেশের সীমানা ঘেরে একটা জায়গা আছে, যেটার পরিমাণ হচ্ছে 10 বর্গ কিলোমিটার। এবং এই জায়গাটা কারা দখল করে রাখছে জানো? এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া দখল করে রাখছে বা ভারত দখল করে রাখছে। এখন বাংলাদেশ সরকার চাইতেছে যে, বাংলাদেশ সরকার ওদের কাছে আবেদন করছে যে এই জায়গাটা তো অ্যাকচুয়ালি আমাদের জায়গা, আপনারা তো দখল করে রাখতে পারেন না। তখন হচ্ছে দুই জায়গায় কি হয়েছে, দুই সরকারের মধ্যে হচ্ছে মিটিং হয়ে কি করছে, ডিসিশন নিছে যে না, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের। সো আগে বাংলাদেশের জমির পরিমাণ কত ছিল? 1,47,570। এখন যদি এই জায়গাটা যদি বাংলাদেশের নতুন করে হয়ে থাকে, সাথে কত যোগ হবে? 10 বর্গ কিলোমিটার যোগ হবে। সো এটা হচ্ছে নতুন। সো এইভাবে যোগ হইতে 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 আমাদের মোট জায়গা পরিমাণ কত আসছে? 1,48,460। ঠিক আছে? 1,48,460। আচ্ছা, অনেকে বলতেছে টিচার যদি কেটে দেয়। তোমার এই খাতাগুলা মেইনলি চেক করবেন হচ্ছে বোর্ডের পর্যায়ে যারা টিচার আছে ওরা আর কি। সো কাটার চান্স খুব কম, বাট তাও যদি কনফিউশন হয় তোমরা এটাই দেখো, তোমরা ওই লেটেস্ট ইনফরমেশন দেখার দরকার নেই, এটাই দেখো যদি কনফিউশন হয় আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বই যদি এটা দেওয়া থাকে এটাই পড়বা। ছিটমোহন না ভাইয়া, ছিটমহল। আচ্ছা, ওটা বাদ দাও, এটা বুঝারই দরকার নেই, তোমরা আরো বড় হয়ে বুঝবা। হ্যাঁ, পরীক্ষা এটাই লিখো। আচ্ছা, এটা দেখো, এখানে একটা কই কই গেল, এখানে হচ্ছে কই, হ্যাঁ এখানে সলিউশন দেওয়া আছে, সলিউশনগুলো একটু দেখে নিবা। আমরা হচ্ছে সুন্দর মতো লিখে দিয়েছি, জাস্ট স্লাইডটা গোচ্ছ করলে হবে। হ্যাঁ হ্যাঁ, বইটাই দিও, হ্যাঁ ঠিক আছে, বইটা দিও। তারপর সত্য মিথ্যা যাচাই করা। সত্য মিথ্যা যাচাই করা, এটা হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা। তারপর এখন দেখো, তোমার অ্যাজ ইউজুয়াল ভাইয়া যেভাবে বলি অ্যান্সার করতে, ভাইয়া তোমার যদি খাতার মধ্যে অ্যান্সার করতে বলে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার করতে বলে, তো তুমি হচ্ছে পাশে এইভাবে অ্যান্সার করে দিবে, এটা ধরো সত্য, এটা ধরো মিথ্যা, এটা ধরো সত্য, এটা ধরো মিথ্যা, এইভাবে অ্যান্সার করে দিবা। বাট তোমাকে যদি আলাদা করে খাতা দেয়, খাতার মধ্যে অ্যান্সার করতে বলে, ঠিক আছে? সো এরকম নাম্বারিং করা থাকবে, এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন, এভাবে। তো তুমি যখন অ্যান্সার করবা এভাবে লিখবা যে 1 2 এভাবে লিখবা। ধরো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে সত্য, ঠিক আছে, এবার সত্য লিখবা। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মিথ্যা, এইভাবে মিথ্যা লিখবা। 3 নাম্বার কোশ্চেন ধরো সত্য, এইভাবে সত্য লিখবা। সো এইভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? যদি তোমার কাছে কি বলে আলাদা করে অ্যান্সার করতে বলে, বাট আমার যেটা মনে হয় আলাদা করে অ্যান্সার করতে বলে, জাস্ট তুমি কোশ্চেন পুরোটা তোলার দরকার নাই, এই লাইন পুরোটা তোলার দরকার নাই, কিন্তু আবারও বলতেছি, এটা তুমি পুরোটা তুলবা না। তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট 1 নাম্বার এটা সত্য, 2 নাম্বার এটা মিথ্যা, 3 নাম্বার এটা সত্য, 4 নাম্বার মিথ্যা, এইভাবে জাস্ট অ্যান্সার করে দিয়ে আসবা। জাস্ট না, বাক্য বাক্য তুলবা না ভাইয়া, বাক্য তুলবা না, বাক্য আলাদা খাতা দিবে না, আলাদা পেপার দিবে হয়তো। মানে আমাদের সৃজনশীল মেধা অন্বেষণ হয়েছিল, A4 পেপার দিছিল আমাদের। সো এরকম আলাদা পেপার দিতে পারে। আর যদি না দেয়, কোশ্চেনের মধ্যে ডিরেক্ট অ্যান্সার করে দিয়ে আসবা। আচ্ছা, পানি একটা যৌগিক পদার্থ। পানি কি যৌগিক? ভাই মৌলিক পদার্থগুলো কোনগুলা? ওই যে আমরা 118টা মৌল জানি না, পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। না না, শুধু স লিখলে হবে না, পুরোটা লিখবা, সত্য লিখবা। এত 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 শর্টকাট ইউজ করার দরকার নাই। আচ্ছা, না না, মিথ্যা হলেও বাক্য তুলতে হবে না, মিথ্যা হলেও বাক্য তুলতে হবে না, সত্য হলেও কিছু তুলতে হবে না, জাস্ট ভাইয়া বলো, মানে মার্ক কাটবে না, বিশ্বাস করো, অ্যাটলিস্ট এটা বিশ্বাস করো, মার্ক কাটবে না। সো পুরো সেন্টেন্স তুলতে হবে না, তুমি তোলার টাইমও পাবা না, একটু এফিশিয়েন্ট হওয়ার ট্রাই করবা। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, পানি একটা যৌগিক পদার্থ, বা পদার্থ হচ্ছে মেনলি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক পদার্থগুলো কোনগুলা? সিম্পলি একটা এলিমেন্টস বা একটা এলিমেন্টস দিয়ে তৈরি হয়েছে, যেমন পর্যায় সারণীতে 118টা মৌল আছে, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, রাইট? 118টা মৌল আছে, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এবং এইগুলার সমন্বয়ে যে পদার্থগুলো তৈরি হয় এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের দিয়ে তৈরি করা, তার মানে পানি একটা যৌগিক পদার্থ। এবং এটা কি? এটা হচ্ছে ভাইয়া সত্য, রাইট?
সো এটা হচ্ছে আমার সত্য কথা। তাপ 4টি উপায় সঞ্চালিত হয় না ভাইয়া, তাপ তো 3টি উপায় সঞ্চালিত হয়, অলরেডি আমরা দেখছি। তার মানে এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা কিন্তু পুরা লিখবা, সত্য কিন্তু এভাবে লিখবা না, কিন্তু আবার বলতেছি তোমরা হচ্ছে কনফিউজ থাকবে যে সত্য মানে স, না ভাই এভাবে লিখবা না। মিথ্যা মানে মি, না ভাই এভাবে লিখবা না, এভাবে এগুলো লিখবা না, পুরাটা লিখবা, সত্য পুরাটা লিখবা, বানান পুরাটা লিখবা, মিথ্যা বানান পুরাটা লিখবা। গ্রীষ্মকালে দিনের চেয়ে রাত বড় হয়, এখন কি শীতকাল? তুমি নিজের অবজারভেশন বলো, এখন কি দিন বড় নাকি রাত বড়? এখন শীতকাল, দিন বড় নাকি রাত বড়? তন্ময় 2 মার্ক থাকবে না ভাইয়া, 2 মার্ক থাকবে না, 1 মার্কসই থাকবে ভাইয়া। শুরুতেই বলছিলাম যে এই সত্য মিথ্যা 5টা অ্যান্সার করতে হবে, 5টাতে 1 মার্কস করে থাকবে, 1 মার্কস করে থাকবে। এখন রাত বড়, তো গ্রীষ্মকালে কি হবে? রাত ছোট হবে। গ্রীষ্মকালে কি রাত ছোট হবে? গ্রীষ্মকালে দিনের চেয়ে রাত বড় হয়, তাহলে ভুল, এটা মিথ্যা, তার মানে এটা মিথ্যা। আচ্ছা, চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে, চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে, এটা কি সত্য? চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে, ইজ ইট ট্রু অর ফলস? চাঁদ কি সূর্যের আলোকে প্রতিফলিত করে? হ্যাঁ অবশ্যই প্রতিফলিত করে, যে কোনো বস্তু আলো প্রতিফলিত করতে পারে। আমি মানুষ, আমি আলো প্রতিফলিত করি, তুমি মানুষ তাও আলো প্রতিফলিত করে। এলিয়েন হইলে অন্য কথা, এলিয়েন যেমন সাইফুজ্জামান, এলিয়েন হইলে হচ্ছে অন্য কথা, বাট মানুষ হলে প্রতিফলিত করবা। যত ধরনের বস্তু আছে সব ধরনের বস্তু আলো প্রতিফলিত করে, এটা হোক চাঁদ, হোক কোন একটা গ্রহ, হোক কোন একটা উপগ্রহ, হোক কোন একটা পাহাড় পর্বত, কোন একটা গাছপালা, নদী, সবকিছু আলো প্রতিফলিত করে। বস্তু হ্যাঁ আলো প্রতিফলন করে, জীব তাও আলো প্রতিফলন করবে, ঠিক আছে। আচ্ছা, কাঁচ তৈরি হয় প্লাস্টিক থেকে, এটা কি ঠিক আছে? কাঁচ তৈরি হয় কি থেকে? আমরা হচ্ছে সত্য মিথ্যা কি বলা হয়, এই যে বালি থেকে, রাইট? আমরা হচ্ছে একটা শূন্যস্থান দেখলাম, কাঁচ তৈরি হয় বালি থেকে, এটা কি মিথ্যা? তারপরে উইন্ড মিল ঘোরানো হয় পানির স্রোত ব্যবহার করে, এটা কি সত্য? উইন্ড মিল কি পানির স্রোত ব্যবহার করে ঘোরানো হয়? না ভাইয়া, উইন্ড মিল যদি দেখে থাকো, তোমরা যারা হচ্ছে সিরাজগঞ্জের দিকে থাকো, সিরাজগঞ্জ, ওদের হচ্ছে ওইখানে উইন্ড মিল আছে। ওইখানে হচ্ছে উইন্ড মিল মানে অনেক উপরে। উইন্ড মিল কিরকম থাকে, যে এরকম একটা বড় একটা পিলার থাকে, পিলারের উপর হচ্ছে এখানে এরকম পাখা থাকে, এই পাখাগুলো হচ্ছে এভাবে ঘুরে। সো এই পাখাগুলো কিভাবে ঘুরে? কমপ্লিটলি বায়ুর উপর ডিপেন্ড করে ঘুরে, মানে বাতাসের জন্য ঘুরে। সো উইন্ড মিল বাতাস দিয়ে ঘোরানো হয়, পানি দিয়ে না। উইন্ডমিল কি করা হয়? বাতাস দিয়ে ঘোরানো হয়। সো এটা কি? এটা হচ্ছে মিথ্যা। তুমি অ্যাকচুয়ালি যারা হচ্ছে হালকা পাতলা ইংলিশ নিয়ে আইডিয়া আছে, উইন্ড, এই যে উইন্ড, এই জিনিসটা, উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস। উইন্ডের বাংলা কি? বাংলা মানে হচ্ছে বাতাস। সো উইন্ড মিল হচ্ছে এমন একটা জিনিসকে বোঝায় যেটা হচ্ছে বাতাসকে কাজে লাগায়, বাতাসকে কাজে লাগায়, ঠিক আছে। এই যে কুলসুম নাকি দেখছে, হ্যাঁ ওই জিনিসটা আসলে সুন্দর লাগে। কক্সবাজার, হ্যাঁ এক্স্যাক্টলি কক্সবাজারও আছে, বাট ভাই কক্সবাজার মানে ওই স্পেসিফিক রিজনে যাই নাই, সিরাজগঞ্জটা দেখছিলাম, এই জন্য হচ্ছে ভাইয়ের মনে আছে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি, এটা কি সত্য? এটা কি সত্য কিনা বলো ভাইয়া? পৃথিবীর জনসংখ্যা 700 কোটি, সত্য, রাইট? তোমাদের বইয়ে মোস্ট প্রবাবলি এটাই দেওয়া আছে, বাট ইনফরমেশনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি ইনফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বনভূমি ধ্বংসের ফলে বাস্তু সংস্থানের পরিবর্তন হয়, ইজ ইট রাইট? হ্যাঁ ভাইয়া সত্য। বাস্তু সংস্থান মানে কি? মানে হচ্ছে ওই যে কে কাকে খাবে বা কে কাকে খায় বাঁচা থাকবে, এটা হচ্ছে বাস্তু সংস্থান। যেমন প্রথমে সূর্যের আলো থেকে গাছ বা ঘাস, ঘাস কি করে? ঘাস হচ্ছে নিজে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, খাবার তৈরি করে ওই ঘাসকে খেয়ে হরিণ বেঁচে থাকে। হরিণকে খায় কে? বাঘ, রাইট? হরিণকে খায় বাঘ। এখন ধরো এমন কিছু একটা হয়েছে, ওই জঙ্গলটাতে এমন কিছু একটা হয়েছে যে ওইখানে ঘাস আর হচ্ছে না, সো হরিণগুলা কি করবে? মারা যাবে। ফলে কি হবে? বাঘগুলাও, বাঘ যেগুলো আছে ওইগুলা ধীরে ধীরে মারা যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে আস্তে আস্তে যখন তোমার বনভূমি ধ্বংস হয়, তোমার কি হবে? তোমার বাস্তু সংস্থানের পরিবর্তন হবে, ঠিক আছে? আই গেস বুঝতে পারছি। আচ্ছা, একজনের হয়তো এই যে 4 নম্বর কোশ্চেনে একটু কনফিউশন ছিল, এটা হচ্ছে ভাই আবারও বলতেছি, চাঁদ একটা বস্তু, যত ধরনের বস্তু আছে সব ধরনের বস্তু আলো প্রতিফলিত করবে। আবার বলতেছি ভাই, যত ধরনের বস্তু আছে সবগুলো আলো প্রতিফলন করবে।
ঠিক আছে, সবগুলো কি করবে, আলো প্রতিফলন করবে, হোক সেটা চাঁদ, হোক সেটা গ্রহ, হোক সেটা উপগ্রহ, হোক সেটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, হোক সেটা আমার মাথা, হোক সেটা পাহাড় পর্বত গাছপালা, যা কিছু সব ধরনের জিনিসপাতি আলো প্রতিফলন করবে। সো চাঁদ যেহেতু একটা বস্তু, এটাকে সূর্য আলো প্রতিফলন করবে, এটা সত্য। ঠিক আছে, এটা সত্য। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এখানে অ্যান্সার আকারে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবা। সরি। তারপর মিলকরণ মানে ডান বাম পাশ মিলকরণ। ঠিক আছে, সো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এমন অপশন দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এমন অপশন দেওয়া থাকবে যে ভাই এক পাশে একটু বেশি আরেক পাশে একটু কম, মানে তোমাকে কনফিউজড করানোর জন্য কি জিনিসটা দেওয়া থাকবে। সো এই জিনিসটা হচ্ছে একটু ভালো মতো বুঝে অ্যান্সার করবা। হ্যাঁ আনিসা বলো, ভাই কি বলতে চাও বলো, একান্ত কথা নাকি বলো, কি বলতে চাও বলো, তোমার কমেন্টস কেউ দেখবে না, বলো তাড়াতাড়ি বলে ফেলো। প্রতিফলিত মানে কি, কে জিজ্ঞেস করছে? আচ্ছা, আরশ ফকির, আই গেস তুমি ছেলে, যদি মেয়ে না হয়ে থাকো। সো ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো। আচ্ছা ক্রিকেট, ক্রিকেট দিয়ে যখন তুমি ধরো কোনো একটা দেয়ালে এভাবে ছুঁড়ে মারছো, বলটা কি করবে, ব্যাক করবে না? সো তুমি যদি ক্রিকেট বলকে ছুঁড়ে না মেরে যদি আলোকে এইভাবে ছুঁড়ে মারতে পারতা, আলো এভাবে ব্যাক করতো। সো ওইটাই প্রতিফলন, ওইটাই প্রতিফলিত হওয়া। বুঝছো? ফুটবল তো খেলো, ফুটবল ধরো লাথি দিছো দেয়ালে লাগছে, আবার ব্যাক করছে না। ধরো তুমি ফুটবলকে লাথি না দিয়ে তুমি চিন্তা করো আলোকে লাথি দিছো, আলো দেয়ালে লেগে ব্যাক করবে, এটাই প্রতিফলন। ঠিক আছে, এটাই প্রতিফলন। আই গেস আর কখনো ভুলবা না প্রতিফলন ব্যাপারটা কি। ওকে ভাইয়া, স্লাইড পেয়ে যাবা, স্লাইড পেয়ে যাবা, ক্লাসের নিচে তোমার পিডিএফ সেকশন থাকবে, এখানে স্লাইড পেয়ে যাবা। ভাইয়া সবকিছু হচ্ছে এই হুমায়রা 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 এখানে কি করিস, তোর পড়াশোনা নাই? আচ্ছা আনিসা, তুমি হচ্ছে 16780-তে কল দিও, দিলে হচ্ছে ডিটেলসে জেনে যাবো। 16780, ঠিক আছে, 780-তে কল দিয়ে তোমার যা যা কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন দিয়ে জিজ্ঞেস করো, তোমার হচ্ছে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলে, কাজ করার সামর্থ্যকে কি বলে ভাই? শক্তি বলে। সো ভাই হচ্ছে একটু মিলাই দিই। ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা তুমি অ্যান্সার করবা কিভাবে ভাইয়া? এভাবে কিন্তু দাগাই অ্যান্সার করবা না, ভাই জাস্ট মিলানোর জন্য দাগাই দিচ্ছি। তুমি অ্যান্সার করবা, ধরো 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে ভাই? 1 নম্বরের বাম পাশ হচ্ছে ক, সো ক এর সাথে কত হবে এখানে? 3 নম্বর। সো ক এর সাথে 3 নম্বর। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করবা, ক এর সাথে 3 নম্বর। তারপরে সূর্য, সূর্য কি বলে, সূর্য কি বলে, সূর্য কি বলো এখানে কোনটা কোনটা সত্য হবে? সূর্য সকল শক্তির উৎস, রাইট? সো 2 নম্বর কোয়েশ্চেন যেটা, সূর্য, সূর্য হচ্ছে খ নম্বর, সাথে কি সকল শক্তির উৎস মানে কি 6 নম্বর। কিভাবে এইভাবে অ্যান্সার করবা, ঠিক আছে। তারপরে 3 নম্বর, ডান পাশে 3 নম্বর, তাপ সঞ্চালন পদ্ধতি, তাপ সঞ্চালন পদ্ধতি এখানে কোনটা বলো? তাপ সঞ্চালন পদ্ধতি কয়টা? 3 প্রকার। বেস্ট সুইট কোনটা করতেছে বলো, সবচেয়ে ভালো মানাচ্ছে কোনটা? 3 প্রকার, রাইট? সো তাপ সঞ্চালন পদ্ধতি 3 প্রকার, তার মানে কি ডান পাশে 1 নম্বর। তারপর 4 নম্বর, বাম পাশে 4 নম্বর, কঠিন পদার্থে তাপ কিভাবে সঞ্চালিত হয়? কঠিন পদার্থে তাপ কিভাবে সঞ্চালিত হয় ভাই? কঠিন পদার্থের তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়, রাইট? তারপরে ঘ নম্বর, আর এখানে ডান পাশে 2 নম্বর, বিকিরণ প্রক্রিয়ায় কি করে? বিকিরণ প্রক্রিয়ায় কি হয় বলো? বিকিরণ প্রক্রিয়ায় ও নম্বর, সাথে বিকিরণ প্রক্রিয়ায় মাধ্যম প্রয়োজন হয় না, রাইট? তার মানে 4 নম্বর। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা একজন বলতেছে ভাইয়া, না না ভাইয়া লাইন ওঠানো, আবারও বলতেছি ভাই তুমি আসলে টাইমই পাবা না, তোমার কাছে এখন মনে হচ্ছে আমি শুধুমাত্র বিজ্ঞান পড়াচ্ছি। বিজ্ঞান কত নম্বরে, মানে কত নম্বর অ্যান্সার করা লাগবে? 50 নম্বর। বাট তুমি কি 50 নম্বরের পরীক্ষা দিবা? না ভাইয়া, 100 নম্বরের পরীক্ষা দিবা। আমরা তো এখনো ডিটেলস কোয়েশ্চেনগুলোতে আসি নাই। শর্ট কোয়েশ্চেন তোমার বড় করে লিখতে হবে, লং কোয়েশ্চেন তোমার বড় করে লিখতে হবে। এগুলো যদি তুলে তুলে লিখতে চাও তুমি এত টাইম পাবা না। ঠিক আছে, তুমি এত টাইম পাবা না, তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো শিখতে হবে। ভাইয়া এখন পর্যন্ত যা যা দেখাইছি, শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে ডান বাম মিলানো, তারপর হচ্ছে এমসিকিউ অ্যান্সার করা, তারপর হচ্ছে ধরো কি বলা হয় আর কি আছে, সত্য মিথ্যা, এগুলা শুধুমাত্র অ্যান্সার লিখবা।
শুধুমাত্র অ্যান্সার লিখবা, ঠিক আছে? শুধুমাত্র অ্যান্সার লিখবা, শুধুমাত্র কি করবা? অ্যান্সার লিখবা। আচ্ছা, ফাহিম বলতেছে ভাইয়া আমরা কিভাবে আলোর প্রতিফলন করি? এটা হচ্ছে ভাবে বলতে পারো যে ভাইয়া ধরো তোমার সামনে তোমার আম্মু দাঁড়ায় আছে, ঠিক আছে? তোমার সামনে তোমার আম্মু দাঁড়ায় আছে, তুমি তোমার আম্মুকে দেখতে পাচ্ছ, মানে তোমার আম্মা আলোর প্রতিফলন করে কিভাবে? আমরা বস্তুকে কখন দেখতে পাই? আমরা বস্তুকে দেখতে পাই যদি বস্তু থেকে আমাদের চোখে আলো এসে পড়ে, রাইট? এখন তোমার আম্মুকে তুমি দেখতে পাচ্ছ মানে কি? তোমার আম্মু থেকে আলো এসে তোমার চোখে পড়তেছে, মানে কি তোমার আম্মা আলো প্রতিফলন করতেছে, রাইট? বুঝতেছো কি না? তোমার আম্মুকে একটা মানুষ, তুমি কি অমানুষ না? তুমিও মানুষ, তুমি আলো প্রতিফলন করবা। মাহিমা ভাইয়া ভাইয়া দিয়ে আসছি তো, ভাইয়া সৃজনশীল মেধা অন্বেষণ দিয়ে আসছি, সো মার্ক দিছে, তোমাদের মার্কস দিবে। আর ভাইয়া বলবো তোমার যদি এত কনফিউশন থাকে আর যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে পুরোটা অ্যান্সার করো, বা টাইম যদি ম্যানেজ করতে না পারো তাহলে হচ্ছে শর্ট অ্যান্সার করবা। এখানে হচ্ছে টান টান দিয়ে দাগ দেওয়া আছে, একটু দেখে নিবা। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসতে পারে। আমি বলি কোনো বস্তু যদি আলোর প্রতিফলন না করে ওই জিনিসটাকে তুমি কালো কালো দেখবা, ঠিক আছে? কোনো বস্তু যদি আলোর প্রতিফলন না করে ওই জিনিসটাকে তুমি কালো দেখবা। যেমন ভাইয়ের কাছে মাউসটা আছে, মাউসটা কি কালো? কেন? কারণ ওর ওপর যতগুলো আলো পড়তেছে ও আলো প্রতিফলন করতেছে না, শুষে নিচ্ছে, শুষে নিচ্ছে। যেমন তোমারই বন্ধু মহলে বা তোমারই বান্ধবী মহলে কোনো একটা বন্ধু অথবা কোনো একটা বান্ধবী কুচকুচে কালো হবে। কেন কুচকুচে কালো? কারণ ও আলো শুষে নেই, ও আলো প্রতিফলন করে না। এমন আছে তো, রাইট? তো কালো জিনিস আলো প্রতিফলন করে না, বাকি সবকিছু আলো প্রতিফলন করে। কালো জিনিস বাদে বাকি সবকিছু কি করে? আলো প্রতিফলন করে। ওকে, এখন দেখো এখানে শর্ট কোয়েশ্চেন কি আছে? রাসায়নিক শক্তির দুইটা উৎসের নাম লেখো। সো শর্ট কোয়েশ্চেন একদম, ভাইয়া বলছিলাম 3-4 সেন্টেন্স না, শর্ট কোয়েশ্চেন 1-2টা লাইন অ্যান্সার দিবা। শর্ট কোয়েশ্চেন কি করবা? 1-2টা লাইন অ্যান্সার দিবা, তাইলে দেখবা হয়ে যাবে। শর্ট কোয়েশ্চেনে কিন্তু মার্কস কম, 2 মার্কস। সো ম্যাক্সিমাম মানে মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবা 2টা লাইন লেখার জন্য, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম কি করবা? 2টা লাইন লেখা ট্রাই করবা, বাট যদি না হয় তাহলে একটা লাইন অ্যান্সার করে দিবা, ফুল মার্কস পেয়ে যাবা। আবারও বলি সবার একটা মিসকনসেপশন থাকে, হ্যাঁ এটা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক, যে ভাই আমি মনে হয় খাতাকে মোটা করলে আমি ফুল মার্কস পাবো। বৃত্তি পরীক্ষায় তুমি এই জিনিসটা পাওয়ার চান্স খুব কম। খাতাকে ফুল মার্কস পড়লে বৃত্তি পরীক্ষায় ভালো মার্কস নাও পাইতে পারো। টু দ্য পয়েন্ট, প্রিসাইজ, শর্টলি অ্যান্সার করবা। আবারও বলতেছি, টু দ্য পয়েন্ট, প্রিসাইজ, শর্টলি অ্যান্সার করবা, ঠিক আছে? টু দ্য পয়েন্ট, শর্ট কোয়েশ্চেন, টু দ্য পয়েন্ট, প্রিসাইজ, শর্টলি অ্যান্সার করবা, তাইলে হচ্ছে তুমি ফুল মার্কস পাবা। ইররিলেভেন্ট জিনিসপাতি অযথা লেখালেখি করার দরকার নাই। তোমাকে রাসায়নিক শক্তির দুইটা উৎসের নাম লিখতে বলছে, তুমি বলছো শক্তি হচ্ছে এটা, আমরা জীবনে অনেক ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়। মাহিন ভাইয়া দাঁড়িয়ে আছে কারণ মাহিন ভাইয়া খাবার খেয়েছে, রাসায়নিক শক্তি দাঁড়িয়ে থাকার শক্তিতে কনভার্ট হয়েছে। কথা বলতেছে, শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। মাহিন ভাইয়া বেঁচে আছে কারণ শক্তি পেয়েছে। দরকার আছে? দরকার নাই কিন্তু, রাইট? দরকার নাই, জাস্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে? সো রাসায়নিক শক্তির দুইটা উৎস কি? যে কোনো কিছু দিয়ে দিবা, কয়লা, জ্বালানি তেল। কয়লা, জ্বালানি তেল। ভাই আরেকটাও তো বলতে পারো, খাবার। খাবারের মধ্যে কতগুলা খাবার আছে? পারে না কে বলছে? পারে না কে বলছে? সবাই পারে, রাইট? খাবার তো অনেকগুলো আছে, যে কোনো একটা লিখতে পারো। শক্তির দুটো রূপের নাম লিখো। অনেকগুলো রূপ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? শক্তি দুইটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ শক্তি। মাহমুদুল হাসান ভাই আমিও জানি না মেলানিন কিভাবে কমায়, আমার শরীরে এমনি মেলানিন বেশি, জানি না কিভাবে কমায় তুমি অন্তর ভাইকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা দেখো, সৌরজগতের কয়টা গ্রহ আছে? ভাই 8টা গ্রহ আছে, রাইট? তারপর নবায়নযোগ্য সম্পদের দুইটা গুরুত্ব। আচ্ছা এখানে হচ্ছে সৌরজগৎ থেকে আরো কিছু জিনিস দেখে নিতে পারো। এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহ কোনটা, বা তোমাকে একটা বলতে পারে সবচেয়ে কাছের গ্রহ কোনটা, কাছের অথবা দূরের গ্রহ কোনটা, এমন কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্কস।
ভাইয়া বৃত্তি পরীক্ষায় লাল রং বাদে সব ইউজ করতে পারবা। লাল রংটা সব জায়গায় ফরবিডেন, মানে লাল রংটা ব্যবহার করা হচ্ছে মানা। লাল রং বাদে সবকিছু ইউজ করতে পারবা, বাট ভাইয়া সাজেস্ট করবো শুধুমাত্র বল পেন ইউজ করবা, অন্য কোনো কালার ইউজ করো না। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর 2 নং প্রশ্ন উত্তর ওই যে ওইখানে হচ্ছে কারুকার্য করার জন্য লিখতে পারো, ঠিক আছে, কারুকার্য করার জন্য লিখতে পারো, বাট পুরাটা খাতার মধ্যে যে ডিটেলসগুলো লিখবা, কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা অবশ্যই বল পেন দিয়ে বা কালো বল পেন দিয়ে অ্যান্সার করবো, অন্য কোনো পেন ইউজ করার দরকার নাই, ঠিক আছে। এমনিতে লাল রং বাদে অন্য সবকিছু ইউজ করা যায়, বাট প্যারা নাই। নবায়নযোগ্য সম্মতের 2টা গুরুত্ব লিখো। বায়ু প্রবাহ ব্যবহার করে উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। সোলার প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। সো এই প্রপার্টিসগুলো একটু দেখে নিবা, বা ইম্পর্টেন্ট গুলা দেখে নেবা। না না ভাইয়া, জান্নাতুল দরকার নাই ভাইয়া, হাইলাইট করার দরকার নেই। কেন হাইলাইটার ইউজ করবা? এগুলো দরকার নাই। আবারও বলতেছি দরকার নাই। তুমি ডিরেক্ট পরীক্ষা দাও না, পরীক্ষা তো দিছো নাকি, নাকি ফার্স্ট টাইম পরীক্ষা দাও নাই? পরীক্ষা তো অনেক দিছো, রাইট? সো তোমরা যে পরীক্ষা যেভাবে দিছো, সরি, পরীক্ষা যেভাবে দিছো ওইভাবে পরীক্ষা দাও, তাইলে হবে। তারপর হচ্ছে আরো সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতিতে প্রাপ্ত যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। এখন ধরো কারো কারো হয়তো এই জিনিসগুলো, এই লাইনটা মনে নাও থাকতে পারে, মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে, এই লাইনটা মনে নাও থাকতে পারে। তুমি সিম্পলি প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক মানে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ, তো তুমি সিম্পলি এটা বলবা যে ভাইয়া প্রকৃতি থেকে যে সম্পদগুলো আমরা পাই ওইটাই প্রাকৃতিক সম্পদ, দ্যাটস ইট। যদি মনে না থাকে, ইনকেস আবারও বলতেছি, এটা কিন্তু একদম পিক অফ দ্য সিচুয়েশনের অ্যান্সার না। তুমি পিক অফ দ্য সিচুয়েশন তুমি ভালো মতো বুঝো, ভালো মতো কনসেপ্টটা জানো, দেন সংজ্ঞাটা তুমি জানো, ওইটা লিখবা, ঠিক আছে। তুমি হচ্ছে ওইটা লিখবা, আর যদি মনে না থাকে তাহলে লিখবো হচ্ছে এরকম শর্ট করে প্রাকৃতিক, বা ওয়ার্ড থেকে যে মিনিংটা পাও, প্রাকৃতিক সম্পদ মানে কি, ঠিক আছে। সরি। প্রশ্ন লিখতে হবে না, তুমি ধরো হচ্ছে সাপোজ এটা ধরো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, তুমি উপরে ওই যে খাতার মধ্যে লিখো না, খাতা এমন থাকলে কি লিখো, খাতা এমন থাকলে এখানে লিখো না যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। দেন হচ্ছে অনেক মেয়েরা কি করে, এখানে এই যে এরকম একটা সাদা কলমের দাগ ধরো, তারপরে বললাম একটা সবুজ কলমের দাগ, তারপরে ধরো বললাম হচ্ছে একটা পিঙ্ক কালারের দাগ, এরকম দাও, রাইট? দরকার নাই ভাই, এগুলো এগুলো অনেক টাইম চলে যাবে, ঠিক আছে, এগুলো অনেক টাইম চলে যাবে, দরকার নাই। সো এইভাবে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন উত্তর, যেটা সিম্পলি নিচে উত্তরটা লিখবা। ওকে ওকে। তারপর কি, জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট 2টা সমস্যার নাম লেখো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে মানুষের মৌলিক চাহিদাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, দ্রুত রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে। সো সমস্যাগুলো যা যা হয় ওগুলো লিখবা, ঠিক আছে। ওগুলো সাইমন আগে, তুমি সবার আগে দাও, আমি জানি তুমি সবার আগে দাও। আচ্ছা, একজন হচ্ছে ভাইকে জিজ্ঞেস করছে, ভাই ইন্টারনেটটা কি? ইন্টারনেট, ভাই আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, ইন্টারনেট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? ইন্টারনেট হচ্ছে একটা জাল, বা কি বলতে পারো, ওয়েভ। তোমরা মাছ ধরা জাল দেখো নাই? ওইখানে দেখবা অনেকগুলো ছোট 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 ছিদ্র থাকে, রাইট? ছোট 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 ছিদ্র থাকে। সো ইন্টারনেট কাইন্ড অফ এরকম, মানে ইন্টারনেট ব্যাপারটা হচ্ছে একটা, তুমি বলতে পারো টেকনোলজি, যেটা ইউজ করে তোমার পৃথিবীতে থাকা সবগুলা কম্পিউটারকে কানেক্ট করে। এখন ধরো সাপোজ ভাই হচ্ছে ধরো রিসার্চ করতেছি, ঠিক আছে, ভাই হচ্ছে স্পেসিফিক কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করতেছি। সো ভাইয়া যে রিসার্চ করতেছি টপিকটা নিয়ে, ইউএসএ তে বসে থাকা একজন স্টুডেন্ট ভাইয়া টপিকের ব্যাপারে কিভাবে জানবে? যা সাপোজ এটা বাদ দাও, ভাই এখানে ক্লাস নিচ্ছি, তুমি ভাইকে কিভাবে দেখতেছো? ইন্টারনেটের মাধ্যমে দেখতেছো। কিভাবে দেখতেছো? কারণ ওই জিনিসটা কানেক্টেড। এখন এটা দেখা যায় না, এই জন্য হচ্ছে আমরা ফিল করতে পারি না। এই জিনিসটা দেখা যায় না, এই জন্য আমরা ফিল করতে পারি না। বাট ভাইয়া বলতেছি, ভাই এখানে ক্লাস নিচ্ছি, ক্যামেরা আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, ইন্টারনেট আছে। এই জিনিসটার থ্রুতে তুমি ভাইকে ওইখানে লাইভ দেখতে পাচ্ছ, বুঝছো? লাইভ দেখতে পাচ্ছ, এই জিনিসটা ইন্টারনেট। মানে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে ভাই, ইন্টারনেট একটা টেকনোলজি যেটা দিয়ে পৃথিবীতে থাকা সবগুলা কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে। পৃথিবীতে থাকা সবগুলা কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে, ঠিক আছে?
এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ভাই, কি বলবো, মানে ইঞ্জিনিয়ারিং মেনলি হচ্ছে চেঞ্জ আনা, জিনে চেঞ্জ আনা, মানে জিনে হচ্ছে তুমি ডিজায়ার্ড প্রপার্টি আনা। ধরো তোমার বন্ধু মহলে যারা কুচকুচে একদম কালো, তোমার ইচ্ছা হয়েছে যে ওর থেকে তুমি সাদা কিছু একটা বানাবো। সো তোমার প্রথম ওই যে মানুষের 46টা জিন থাকে, ওর মধ্যে আইডেন্টিফাই করতে হবে ওর মধ্যে কোন জিনটা কালো বর্ণের জন্য দায়ী। তারপর কি করবা, ওইখান থেকে ওই জিনটাকে ফালাই দিয়ে বাকি জিনগুলো দিয়ে একটা মানুষ বানাবা। সো এটাকে আমরা বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিনকে ইঞ্জিনিয়ারিং করে, জিনকে চেঞ্জ করে অন্য কিছু একটা বানা, ডিজায়ার্ড প্রপার্টি কিছু একটা বানা। এই তোমরা তোমরা বিজ্ঞান বায়োলজি নিয়ে ইয়ে আসবে, ওইটা ইয়ে করবা করবা ভাইয়া। বায়োলজির কোয়েশ্চেন ছোটখাটো হালকা পাতলা একটু পারি, এত বেশি পারি না, তারপর আবার আটকাই যাবো। আচ্ছা, এখন হচ্ছে বিস্তৃত প্রশ্ন উত্তর, এগুলাতে মোটামুটি 4 মার্কস করে থাকে প্রতিটা কোয়েশ্চেনে। প্রতিটা কোয়েশ্চেনে 4 মার্কস থাকে, ঠিক আছে? একটু ভালো মতো অ্যান্সার করবা, মানে মিনিমাম 5-6টা সেন্টেন্স যাতে হয়, ঠিক আছে? 5-6টা সেন্টেন্স যাতে মিনিমাম হয়, ওইভাবে অ্যান্সার করবা। নয়তো মানে মিনিমাম বলতেছি, ম্যাক্সিমাম তুমি তোমার টাইম লিমিট বা টাইম ম্যানেজমেন্ট ওয়াইজ অ্যান্সার করবা। কেউ হয়তো দেখবা 20 লাইন লিখতেছে, কেউ হয়তো দেখবা 3-4 পেজ লিখতেছে, কেউ হয়তো দেখবা 2 পেজ লিখতেছে, ঠিক আছে? হ্যাঁ, সরি সরি, 6 মার্কস, হ্যাঁ 6 মার্কস। ভাই একটু ভুলে গেছি। আচ্ছা, এগুলা মার্কস ডিস্ট্রিবিউশন একদম ফার্স্ট পেজে দেওয়া আছে। মানে ভাইয়া বলবো এই কোয়েশ্চেনগুলো যত বেশি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? যত বেশি অ্যান্সার করতে পারো, বাট রেলেভেন্ট অ্যান্সার করবা। এমন না যে তুমি চাইছে একটা অন্যটা অ্যান্সার করতে আসছো, চাইছে তোমার নাম, তুমি বাপ দাদা 14 গোষ্ঠীর নাম থেকে আইসা তোমার ছেলে নাতি পতি সবার নাম বলছো, বাট তোমার নাম বলতে ভুলে গেছো। সো এটা কিন্তু রেলেভেন্ট না, ঠিক আছে? এটা কিন্তু রেলেভেন্ট না। ভাই আপনি কি পদার্থবিজ্ঞানের মেন্টর? হ্যাঁ ভাইয়া, পদার্থবিজ্ঞানের মেন্টর। কেন ভাইয়া, বায়োলজি বুঝো নাই? ভাই যেগুলো বলছে বুঝো নাই? রাবেয়া বলো ভাইয়া, বলি যে যে এগুলো কি তোমার কনফিউশন মনে হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে নাকি কনফিউশন মনে হচ্ছে? হুম, 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 হুম। আচ্ছা দেখো, আমার কি চাইছে, টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কি করবে, এই সম্পর্কে 4টা বাক্য লিখো। আচ্ছা, তোমাকে এখানে বলা আছে স্পেসিফিক্যালি 4টা বাক্য লিখতে, তুমি 4টা বাক্য লিখবা। এখন এটার জন্য যদি তুমি 2 পেজ লিখো, এটা কিন্তু রিডান্ডেন্ট, রাইট? এটা রিডান্ডেন্ট, রাইট? মানে 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 এই জিনিস দরকার নাই, অযথা লেখা। সো যেহেতু 4টা বাক্য বলছে, 4টা বাক্য লিখবা। সো দেখো এখানে কি লিখছে, প্রথম বাক্য যেটা লিখছে, ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখবো, ঠিক আছে? প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখবো না, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করব, বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক বাতি সমূহ যতদূর সম্ভব কম ব্যবহার করব, ঠিক আছে? যতদূর সম্ভব কম ব্যবহার করব। আচ্ছা, সো এটা কি, এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ অপচয় রোধে করণীয়। তারপরে প্রথম জানা যাচ্ছে টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, তুমি চিন্তা করো, তুমি টেলিভিশন, তুমি তো এখন রিলস দেখো, রাইট? অনেক অনেক রিলস, তোমরা সবাই রিলস দেখো বা ইউটিউবে এটা সেটা দেখো, কন্টেন্ট দেখো। ভাইয়ের ক্লাস করতেছো, ভাইয়ের যখন ক্লাস করতেছো, তুমি স্ক্রিনের মধ্যে কি কি দেখতেছো? প্রথম হচ্ছে ভাইকে দেখতেছো কিভাবে, আলোর মাধ্যমে। আলো তোমার চোখে যাচ্ছেই বলে তো দেখতেছো, তার মানে এখানে বিদ্যুৎ শক্তি আলোতে কনভার্ট হয়েছে। প্রথম কথা এটা। ভাইয়ের সাউন্ড শুনতেছো না, শব্দ শক্তি রূপান্তরিত হচ্ছে, রাইট? শব্দ শক্তি রূপান্তরিত। এখন দেখবা দীর্ঘক্ষণ ক্লাস করলে তোমার ফোন গরম হয়ে যায়, ল্যাপটপ তোমার গরম হয়ে যাচ্ছে, আইপ্যাড তোমার গরম হয়ে যাচ্ছে, ট্যাব তোমার গরম হয়ে যাচ্ছে। তার মানে কি, ওইখানে কিছু পরিমাণ বিদ্যুৎ তাপেও রূপান্তরিত হচ্ছে। 3টা, আলো, তাপ, শব্দ। আলো, তাপ, শব্দ, রাইট? এই 3টাতে রূপান্তরিত হচ্ছে। মুখস্থ করবা না ভাইয়া, তুমি এই জিনিসগুলো দিয়ে ডে টু ডে লাইফে গো থ্রু করো। তুমি সেই শুরু থেকে, গত মাসের ফেব্রুয়ারি থেকে এই মাসের ডিসেম্বর অব্দি আমার সাথে ক্লাস করতেছো, মোবাইল স্ক্রিন দিয়ে তো ক্লাস করতেছো, রাইট? বিজ্ঞান মুখস্থ করে পড়তে গেলে প্যারা খাবা। সো জিনিসগুলো হচ্ছে মাথায় একটু ভালো মতো রাখা। আচ্ছা, রেলেভেন্ট মানে কি? রেলেভেন্ট মানে হচ্ছে সম্পর্কযুক্ত কিছু একটা। মানে ধরো এরকম বললো যে, কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলো যে তাপ সঞ্চালনের প্রক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে? তুমি শুরু করলে এভাবে, আমাদের আশেপাশে যা কিছু হয় শক্তির জন্য হয়, সূর্যকে আমরা সকল শক্তির উৎস বলে থাকি, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে ইররেলেভেন্ট। তোমার কাছে জানতে চাইছি কি, তাপ নিয়ে, তুমি শুরু করছো কি দিয়ে, শক্তি দিয়ে। এটা কি মানে রিলেটেড টপিক থেকে অ্যান্সার করতেছো? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। সো এরকম কিছু লিখবা না, হ্যাঁ লিখে দিয়ে আসবা। তুমি তাপের সংজ্ঞা দাও, তাপ কয় প্রভাবে সঞ্চালিত জানো না, তুমি তাপের সংজ্ঞা দাও, তাপ থেকে কোনো কাহিনী বানাও, এগুলো লিখে দিয়ে আসো।
এগুলো লিখে দিতে হবে। তাপ বাদে অন্য কিছু লেখা মানে হচ্ছে রেলেভেন্ট না, ইররেলেভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভাই মিন করতেছিলাম। ওকে, তারপরে কোয়েশ্চেন, বার্ষিক গতি কি? গ্রীষ্মকালে রাতের সময়কাল দিনের তুলনায় কেমন থাকে? পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে একই সাথে গ্রীষ্মকাল না হওয়ার 3টি কারণ লেখো। ঠিক আছে, তোমাকে কি দিয়েছে আবারও এখানে বলো, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে একই সাথে গ্রীষ্মকাল না হয় 3টি কারণ লিখতে বলছে। এখন যদি এখানে 10টা কারণ লেখো, তুমি কি বেশি মার্কস পাবা? যে 3টা কারণ লিখছে আর যে 10টা কারণ লিখছে, ওরা কি আলাদা মার্কস পাবে? অ্যান্সারটা না ভাইয়া, যে 3টা লিখছে ও যেই মার্কস পাবে, যে 10টা সেন্টেন্স লিখছে ও সেম মার্কস পাবে। দরকার আছে এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য, এফিশিয়েন্ট হবা। তোমার একটা কাজের জন্য তোমাকে যদি 10 টাকা পে করে, তুমি কি ওরে 20 টাকা পরিমাণ কাজ করে দিবা? দরকার নাই ভাইয়া, তোমার ওই এবিলিটি আছে, তুমি 20 টাকা দিলে 20 টাকার কাজ করবা। সিমিলার, তোমাকে সাপোজ এখানে 2 মার্কস আছে, পুরোটা কোশ্চেন তো 6 মার্কস, এই কোশ্চেন 2 মার্কস আছে, যে 3 সেন্টেন্স লিখবে ও 2 মার্কস পাবে, যে 10টা সেন্টেন্স লিখবে ও 2 মার্কস পাবে। তুমি কি লিখবা? গাদা খাটুনি খাটার দরকার আছে? দরকার নাই, তুমি 3টা সেন্টেন্স লিখবা, প্রপার ওয়েতে খুব সুন্দরভাবে এটাতে বোঝা যায় এমন ভাবে 3টা সেন্টেন্স লিখবা। যেমন এখানে 3টা সেন্টেন্স বলছে, গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, কিন্তু দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, ফলে সেখানে শীতকাল বিরাজ করে। তার মানে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আছে, অনেক বেশি পরিমাণ তাপ পাবে। তুমি যখন একটা চুলার কাছে চলে যাও, এখান থেকে তাপ বেশি লাগে না, একটু গরম অনুভূত হয়। চুলা থেকে যখন দূরে থাকো তোমার গরম লাগে না। তো পৃথিবীর ক্ষেত্রে এরকম, পৃথিবীর একটা গোলার্ধ যদি সূর্যের কাছে থাকে, অপর গোলার্ধ কি সূর্য থেকে দূরে, সো এই গোলার্ধে গ্রীষ্মকাল, অপর গোলার্ধে শীতকাল। ঠিক আছে, অপর গোলার্ধে শীতকাল। তারপরে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে তির্যকভাবে কিরণ দেয়। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে দিনের সময় কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা বিরাজমান করে। ঠিক আছে, এই জাস্ট লাইনগুলোকে দেখে নেবা। তারপর বার্ষিক গতি কি? সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে, মানে সূর্যের চারদিকে যে আবর্তন করছে। তারপর হচ্ছে গ্রীষ্মকালে রাতের সময়কাল দিনের তুলনায় কেমন থাকে? গ্রীষ্মকালে ভাই রাত বড় হয়, সো এটা হচ্ছে এখানে লেখা আছে, একটু দেখে নিবা। ঠিক আছে, বিরাজ মানে হচ্ছে অবস্থান করা ভাই, ওইখানে পজিশন নেওয়া। মানে আমি হচ্ছে ধরো এটা হচ্ছে মোস্টলি 2 নাম্বার স্টুডিও। সো এখন যদি ভাই হচ্ছে ধরো জিমি ভাই তোমাকে বলতেছে যে মাহিন ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার লাইভ ক্লাস নেওয়ার জন্য স্টুডিও নাম্বার 2-তে বিরাজমান আছে। বিরাজমান আছে মানে হচ্ছে অবস্থান নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার বাংলা আর কি। তো আমরা হচ্ছে বাংলাদেশ ব্যবহার করতে করতে বাংলায় ভুলে গেছি। আচ্ছা, বিরাজমান থাকা মানে হচ্ছে অবস্থান নেওয়া। ঠিক আছে, মানে ওইখানে পজিশন নেওয়া, এরকম কিছু একটা। আই গেস বুঝতে পারছি। আমিও প্রথম খেলাম। আচ্ছা, 3টা নবায়নযোগ্য সম্পদের নাম লেখা। আচ্ছা, এখানে বলছো কয়টা বলছে নবায়নযোগ্য? 3টা নবায়নযোগ্য সম্পদের নাম বলছে। ঠিক আছে, সো তুমি বেশি লেখার দরকার নাই। কি কি? একটা হচ্ছে আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত। তারপর হচ্ছে তুমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারো তার 3টা উপায় লেখো। সো তুমি কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করবা তার 3টা উপায় লিখতে বলছে। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাই দিবা, আর এখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবা। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহারের অভ্যাস তৈরি করবো, যেটা আমরা মানুষ খুব অ্যাভয়েড করি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করা। ঠিক আছে, মানে তুমি কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমাবা? ভাইয়া তুমি হাঁটবা অনেক অনেক হাঁটবা, যেটা আমরা করি না, বাট লিখতে তো অসুবিধা নাই। হাঁটি বা না হাঁটি ওইটা অন্য ব্যাপার, হাঁটি বা না হাঁটি ওইটা অন্য ব্যাপার, লিখবো। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাই দিব, পুনর্ব্যবহার করে বা রিসাইকেল করে, মানে রিসাইকেল করবো আর কি, রিসাইকেল করে এটা বারবার ইউজ করবো। ঠিক আছে, আপনি কি না কে বলছে ভাই এইসব ইনফরমেশন কানে দেবে না। ভাইয়া ক্লাস করেছি মঙ্গল গ্রহ থেকে। ঠিক আছে, ভাইয়া ক্লাস করেছি মঙ্গল গ্রহ থেকে। আচ্ছা, নিম্নচাপ এবং উচ্চচাপ কেন হয়? ভাইয়া মেনলি হয় হচ্ছে টেম্পারেচারের জন্য, আমাদের মানে বায়ুর স্তর। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের, আচ্ছা এটা পেঁচাই গেল একটু। আচ্ছা, আমাদের বায়ুর স্তর দেখো, এটা হচ্ছে ধর আমাদের পৃথিবীর পৃষ্ঠ। সো এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার উপর পর্যন্ত কি বায়ুর স্তর থাকে। সাপোজ আমি 12 কিলোমিটার বললাম, সো 12 কিলোমিটার বায়ুর স্তর থাকে। ঠিক আছে, বায়ুর স্তর থাকে। এখন মানে মাঝে মাঝে এমন সিচুয়েশন আসে, সাপোজ ভাইয়া আমাকে বলো, এখান থেকে যে সূর্যটা তাপ দিচ্ছে, এখান থেকে যে সূর্যটা তাপ দিচ্ছে, বলো এই সূর্যের তাপ সবার আগে বায়ুর উপরের স্তরে পড়বে নাকি আমাদের পৃষ্ঠের সাথে যে আছে নিচের স্তর এটাতে পড়বে? বলো কোন স্তরে বায়ু সূর্যের তাপটা সবার আগে পড়বে? অবশ্যই ভাই উপরের স্তরে বায়ুর সূর্যের তাপটা সবচেয়ে আগে পড়বে। সো উপরের স্তরে যখন সূর্যের তাপটা আগে পড়ে, উপরের স্তরে যে বায়ুগুলো আছে
এই যে এই স্তরে যে বায়ুগুলো আছে, এই স্তরে যে বায়ুগুলো আছে, এই বায়ুগুলো হচ্ছে একটু হালকা হয়ে যায়। কি হয়ে যায়? একটু হালকা হয়ে যায়। ঠিক আছে, এই স্তরে কি করে? একটু হালকা হয়ে যায়। সো হালকা হয়ে গেলে কি করে? হালকা বা এগুলো হচ্ছে একটু গরম হয়ে যায়। ঠিক আছে, হালকা এবং এগুলা একটু গরম হয়ে যায়। সো হালকা প্লাস গরম। এখন যেহেতু গরম হয়ে গেছে, ও কি করবে? তাপ নিচের দিকে ছেড়ে দিবে। তাপ কি করবে? নিচের দিকে ছেড়ে দিবে। সো তখন হচ্ছে আমার নিচের গুলো হালকা একটু গরম হবে এবং হালকা হয়ে যাবে। সো এখন হচ্ছে নিচের গুলো হালকা, উপর গুলা কি হালকা একটু ঠান্ডা হয়ে আছে। সো এভাবে বারবার বারবার এখান থেকে হচ্ছে ভাই উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাই যখন অনেক বেশি পরিমাণে ঘটে ওইটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণিঝড়, যেটা মেইনলি আমরা সমুদ্রের মধ্যে লক্ষ্য করি। যদিও ভাইয়া মানে যদিও ভাই হচ্ছে ইয়ের কথা বলতেছি, বায়ু পৃষ্ঠের কথা বলতেছি, বাট এই জিনিসটা ঘটে হচ্ছে পানিতে বা সমুদ্রের মধ্যে। তো ওই সিচুয়েশনটা আমরা এই জিনিসটা দেখতে পাই। রিসাইকেল করা মানে কি? রিসাইকেল করা মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা প্রক্রিয়া। পুনরায় ব্যবহার করতে পারবে এমন প্রক্রিয়া। যেমন ধরো তোমার আম্মু পাঠাইছে তোমারে যে বাবা যাও 2 কেজি আলু নিয়ে আসো, 2 কেজি আলু নিয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ, দোকানদার কি করছে? তোমাকে একটা পলিথিন দিছে, পলিথিনে 2 কেজি আলু দিছে। এখন তুমি কি করতে পারো বলো? তুমি এখানে একটা কাজ করতে পারো। ঠিক আছে, তুমি এখানে একটা কাজ করতে পারো যে ভাইয়া 2 কেজি আলু এনে পলিথিনটা তুমি ফালা দিতে পারো, আমার আর দরকার নাই। বাট আরেকটা কাজ করতে পারো, পলিথিনটা ধুয়ে পরিষ্কার করে ধরো কোথাও রেখে দিছো। তোমার কি আলু একবারই খাবা না, আরো পরে আলু খাইতে হবে, রাইট? সো ওই পরের বার যখন কোনো কিছু কিনতে যাবা, তুমি ওই যে আগে ইউজ করা পলিথিনটা এটা নিয়ে যাও। সো এই যে এই প্রক্রিয়াটা ভাইয়া, নতুন করে আমি পলিথিন না নিয়ে আমার আগে আনা বা আগে ইউজ করা পলিথিনটা আমি ধুয়ে পরিষ্কার করে টোরে দেন আবার ব্যবহার করলাম, এটাকে আমরা বলতেছি রিসাইকেল করা বা পুনর্ব্যবহার করা। বুঝতে পারছি? রিসাইকেল করা বা পুনর্ব্যবহার করা। যেমন আরো এক্সাম্পল আছে, আমি যে ফোন ইউজ করি ওইটাতে হচ্ছে তামা থাকে, বা আমাদের বাসা বাড়িতে যে তারগুলো থাকে তারগুলোর ভিতর তামা থাকে। সো আমাদের তামার সোর্স যেটা বা প্রকৃতি থেকে আমরা যেখানে তামা পাই, তামা সোর্স একদম শেষের পথে আছে। সো এখন থেকে যতগুলা ইলেকট্রনিক্স বা ডিভাইস তৈরি করা হচ্ছে বা যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে, সবগুলো যন্ত্রপাতি থেকেই মেইনলি তামাগুলো রিসাইকেল করতেছে। দেখবা তোমাদের বাসা বাড়িতে আমরা বলি ভাঙারি, বলো আমরা বলি কি ভাঙারি? কি করে? ওই যে ভাঙা ফোন, তারপর হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে পিসি, ক্যালকুলেটর, এগুলো নিয়ে যায়। বলো এগুলা দেখছো কিনা? কি করে? ভাঙা ফোন, টিভি, ল্যাপটপ, এটা সেটা সবকিছু ওনারা নিয়ে যায়। বিনিময়ে তোমার কি দেয়? টাকা দেয়, তারপর হচ্ছে ধরো মজা দেয়, রাইট? এরকম জিনিসপাতি দেয়, রাইট? সো ওই রকম জিনিসপাতিগুলা মানে ওরা নিয়ে কি করে? এই ভাঙারিগুলো নিয়ে কি করে? ওইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বা যারা হচ্ছে এইসব জিনিসপাতি নিয়ে কাজ করে ওদের কাছে বিক্রি করে দেয়। ওরা ওই জিনিসটা প্রসেস করে দেন আবার ব্যবহার করে। ওই জিনিসটাকে বলতেছি আমরা রিসাইকেল। ঠিক আছে, বাট একদম হ্যাঁ, হ্যাঁ, আরো দাস ফেরিওয়ালা ভাইরা ভাঙারি বলতাম আর কি, প্যারা নাই। আমরা হচ্ছে একদম রিসাইকেলের বেসিক এক্সাম্পল দিতে পারি পলিথিন ব্যবহারটা নিয়ে। ভাই আপনি যা পড়াচ্ছেন তাই আসবে? আহ বাট তা আসার চান্স ভাই তো অ্যাকচুয়ালি, হ্যাঁ, আসার চান্স একটা আছে, আসার চান্স একটা আছে। বাট ভাইয়া বলবো হচ্ছে এই জিনিসগুলোতে ফোকাস না করে মেইন বইটা একটু রিডিং পড়বা। ঠিক আছে ভাই, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করতেছি। হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দেবো, শেষ করে দেবো ভাই। হ্যাঁ, বই খাতাও কিন্তু এক্স্যাক্টলি ভাই তাই করে, জানো? মানে বই খাতা নিয়ে কি করে ওরা হচ্ছে ওইটা বলে হচ্ছে ক্লোরিন সলিউশন আর কি। তোমরা হচ্ছে আরেকটু আই গেস ক্লোরিন সলিউশন দেখছো, শুনছো, পড়ছো কেমিস্ট্রিতে, বা শিশির হয়তো পড়াইছে বা শোভন ভাই পড়াইছে। মানে ক্লোরিন দিয়ে পানির মধ্যে ওই খাতাগুলো হচ্ছে ভিজাই রাখে, ভিজে ওইটাকে একটা লোকমা টাইপের বানায়, এরকম সল্ট মানে একটু সলিড বা একটু ভিসকাস টাইপের একটু মানে বানায় আর কি। ওইটা হচ্ছে পরে প্রসেসিং করে আবার নতুন করে খাতা নিয়ে আসে মার্কেটে। সো ওইটাও রিসাইক্লিং করা, অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছো জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কি ধরনের প্রভাব ফেলবে সে সম্পর্কে 4টা বাক্য লিখো। এখানে বলছে 4টা বাক্য লিখতে। কি বলছে এখানে? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো কান্ট্রি যেখানে কন্টিনিউয়াসলি জনসংখ্যা কি করতেছে? বাড়তেছে, রাইট? সো এই জন্য সরকার মাঝে মাঝে হয়তো কিছু স্লোগান আমরা অনেক শুনতাম, একটি সন্তানের বেশি নয়, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়, রাইট? এরকম একটা কথা বলতেছিল। কেন? কারণ হচ্ছে যত বেশি জনসংখ্যা বাড়বে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থার উপর অনেক বেশি পরিমাণে চাপ পড়বে। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে চাপ পড়বে। এই জন্য হচ্ছে সরকার এরকম একটা স্লোগানও দিয়েছিল যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, আর হচ্ছে না হলে আরো ভালো হয়। এখন ভাইয়ের কথা হচ্ছে আমরা তো বিয়ে করি, কিসের জনসংখ্যা হবে? তাও আমরা জাস্ট জানে রাখলাম আর কি। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব কি? ভাইয়া দেখো, প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলে।
মানে একদম সিম্পল ভাষায় বলি, ঠিক আছে, একদম সিম্পল ভাষায় বলি, ভাইয়া ধরো তোমাদের বাসায় হচ্ছে একটা রুম আছে, তোমাদের পাশের বাসায় ওইটাও একটা রুম আছে, ঠিক আছে, তোমাদের বাসায় একটা রুম আছে, তোমাদের পাশের বাসায় একটা রুম আছে, তোমাদের বাবা মা ভাই বোন মিলে হচ্ছে ধরো মোটামুটি 4 জন, আর পাশের বাসায় যারা ওরা মোটামুটি ধরো হচ্ছে 8 জন, ঠিক আছে, 8 জন। এখন বলো তোমরা 4 জন একটা রুমে থাকবা, আর তোমাদের পাশের বাসায় 8 জন একটা রুমে থাকবে, কোন জিনিসটা তোমাদের তোমাদের কাছে মানে মানে এজ এ ধরো হিউম্যান কোন জিনিসটা তোমার কাছে ভালো মনে হয়, কোন জিনিসটা তোমার কাছে ভালো মনে হয়, সুবিধাজনক মনে হয়, বলো। নুজাইফা না ভাইয়া, আই এম নট সিলেটি গাই, বলো কোন জিনিসটা ভালো মনে হয়, তোমরা 4 জন একটা রুমে থাকবা, তোমাদের পাশের বাসায় 8 জন একটা রুমে থাকবে, সরি, সো 4 জন থাকা ভালো, রাইট? সো এই যে একক জায়গায় হচ্ছে কয়জন মানুষ থাকতেছে, ওই জিনিসটাই আমাদের জনসংখ্যার ঘনত্ব। এবং অলরেডি আমরা একটা ব্যাড ইম্প্যাক্ট দেখে ফেলছি, জনসংখ্যা বেড়ে গেলে কি হয়, জনসংখ্যা বেড়ে গেলে জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়, ঘনত্ব জিনিসটা বেড়ে যাওয়া মানে খারাপ। ওইখানে ধরো ধরো তোমার বাবা পার ডে ধরো হচ্ছে 2000 টাকা আর্ন করতেছে, সো তোমরা 4 জন যদি ভাগ করো পার হেড 400 টাকা করে পাবা, বাট ওইখানে ওনার বাবা হচ্ছে ধরো 2000 টাকা আর্ন করতেছে, বাট ওইখানে পার হেড কত পাবে, 250 করে। সো তুমি তুমি ধরো হচ্ছে পার ডে 400 টাকা খরচ করে বা 500 টাকা খরচ করে যেই পরিমাণ খাবার দাবার বা ফিটনেসের দিকে খেয়াল রাখতে পারবা, বা তোমার হচ্ছে ডেইলি যেই জিনিসপাতিগুলো আছে বা পড়ালেখা আছে ওইগুলো করতে পারবা, ওইখানে 8 জন 250 টাকা খরচ করে পারবে না। সো মানে কি, মানে হচ্ছে ভাইয়া জনসংখ্যার ঘনত্ব বাড়লে বা জনসংখ্যা বাড়লে আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে, বুঝতে পারছো? জিনিসগুলো ভিজুয়ালি চিন্তা করবা, ভিজুয়ালি চিন্তা করবা, ঠিক আছে? এই জন্য দেখবা বস্তি এলাকাগুলা মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যতটা না আশেপাশে, স্পেশালি ঢাকায় যারা আছে ওই জিনিসগুলো হচ্ছে ভালো মতো খেয়াল করবা, দেখবা হচ্ছে বস্তির আশেপাশে এলাকাগুলা অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। বাট তোমার হচ্ছে যেসব জায়গায় রেসিডেন্সিয়াল এরিয়া বা যেসব জায়গায় ঘনবসতি একটু কম, ওইসব জায়গায় হচ্ছে আলাদা করে ডাস্টবিনের ব্যবস্থা থাকে, আলাদা করে নালা নর্দমার ব্যবস্থা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে বলা আছে যে বাড়তি জনসংখ্যার কারণে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ভূমির ঘাটতি তৈরি হবে, খাদ্যের অভাবে মানুষের পুষ্টিহীনতায় ভুগবে এবং সহজে রোগাক্রান্ত হবে, চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাবে, মানুষের ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাবে, ঠিক আছে? যেমন আরো একটা এক্সাম্পল বলি ভাই, শিক্ষা সুযোগ কিভাবে কমতেছে। আজ থেকে মানে আমাদের টিচার যারা বইটে ক্লাস নেই, ওনারা মেনলি হচ্ছে 2000 সালে বা এর আগে বইয়ের থেকে পাশ করছে, ঠিক আছে? সো ওই সময় বইয়েটে পরীক্ষা দিত মোটামুটি 2-3 হাজার মানুষ, 2000 থেকে 3000 স্টুডেন্ট পরীক্ষা দিত বইয়েটে, ঠিক আছে? বইটা পরীক্ষা চান্স পাইতে কত, চান্স পাইতে হচ্ছে মোটামুটি 1000। তাহলে দেখো 2000 বা 3000 মানুষ স্টুডেন্টস পরীক্ষা দিয়ে 1000 চান্স পাচ্ছে, এখন পরীক্ষা দিচ্ছে কতজন জানো? এখন পরীক্ষা যদি মানে এটা ওপেন থাকে অনেক অনেকে পরীক্ষা দেয়, বাট এখনো মোটামুটি 24,000 পোলাপান পরীক্ষা দেয়, এর থেকে চান্স পায় 1000। সো আমাকে বলো এখানে কি কিছু মানুষ বঞ্চিত হচ্ছে না? হচ্ছে তো, কেন বঞ্চিত হচ্ছে? 2000 সালে বাংলাদেশের জনসংখ্যা যতটুকু ছিল এখন কিন্তু বাংলাদেশের জনসংখ্যা ততটুকু নাই, জনসংখ্যা কি হয়েছে, বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে। সো ওই যে বেড়ে গেছে কিছু জনসংখ্যা, ওরা কি বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে, বুঝছো? জনসংখ্যার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই একটা টপিক যেটা পরীক্ষায় আসা, আমি বলবো বৃত্তি পরীক্ষায় আসার মতো একটা টপিক, বুঝতে পারছো কিনা বলো? শেষ করে দিব ভাই, শেষ করে, ও শেষ হয়ে গেছে ভাই, সবগুলো পড়াইছি বুঝছো, কোনো কিছু তোমাদের জন্য রাখি নাই। তোমরা হচ্ছে স্লাইডটা গো থ্রু করবা, গো থ্রু করলে হচ্ছে একটা আইডিয়া পাবা যে কেমন কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর এখানে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সবগুলো একটু ভালো মতো দেখে নিবা, তাইলে আর প্যারা হবে না। আর এখানে অপশনাল কোনো কোয়েশ্চেন নাই যে ভাই এটা অ্যান্সার করবো নাকি ওইটা অ্যান্সার করবো, যাই কোয়েশ্চেন থাকবে ওইগুলো কম্পালসারি, ঠিক আছে? যাই কোয়েশ্চেন থাকবে ওইগুলা কম্পালসারি কোয়েশ্চেন থাকবে এবং তোমাকে অ্যান্সারই করতে হবে। পরিবেশ সংরক্ষণ মানে কি ভাই? পরিবেশ দূষণ থেকে রক্ষা করা। ধরো তুমি যখন পলিথিন ইউজ করবা, পরিবেশ দূষণ হয়, রাইট? পলিথিন ইউজ করবে, পরিবেশ দূষণ হয়। পরিবেশ সংরক্ষণ মানে কি হবে? পলিথিন ইউজ না করা বা পলিথিন ইউজ যতটা সম্ভব কমাই নিয়ে আসা বা অল্টারনেট ইউজ করা, যেমন পাট দিয়ে হচ্ছে ব্যাগ বানায় ওইগুলো ইউজ করা, ঠিক আছে? সো ওই রকম জিনিসগুলা পরিবেশ সংরক্ষণ ওয়ার্ডের মধ্যে তো তোমার মিনিং আছে ভাইয়া, পরিবেশটাকে তুমি সংরক্ষণ রাখবা, গাছপালা তুমি কাটবা না, পরিবেশ সবুজ থাকবে, ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে, প্রচুর পরিমাণ ভূমিধস হবে না, রাইট? সো এই ব্যাপারগুলো হচ্ছে আবর্তন। আবর্তন মানে হচ্ছে ভাইয়া ঘোরা, আবর্তন মানে কি? ঘোরা, ঠিক আছে? ধরো তোমার আম্মু তোমাকে টাকা দিচ্ছে না, এখন তুমি ক্লাস 8-এ পড়ো, কয়দিন পর বৃত্তি পরীক্ষা দিয়ে যাবা, খাবার দাবার খাওয়া লাগবে না, সিঙ্গারা খাবা, ফুচকা খাবা, রাইট? তো আম্মুর কাছে টাকা, আম্মু 100 টাকা দাও, দিচ্ছে না, কি করবা? তোমার আম্মুর পাশাপাশি ঘুরবা। সো এটাই আবর্তন, তুমি তোমার আম্মুকে কেন্দ্র করে আবর্তন করতেছো, ঠিক আছে? এটাই আবর্তন। সবুজ শক্তি বুঝতে পারতেছি না ভাই, সবুজ শক্তি হচ্ছে গ্রিন এনার্জি, মানে পরিবেশকে দূষণ করে না এমন শক্তি,
যেমন তেল যখন ব্যবহার করবা, তেল পুড়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়, পরিবেশ দূষণ করে। বাট তেলের বদলতে যখন তুমি সোলার প্যানেল ইউজ করবা, সোলার প্যানেল কোত্থেকে আসতেছে বলো? সূর্যের আলো থেকে আসতেছে। কার্বন মনোক্সাইড এগুলো কি নিঃসরণ হচ্ছে না কিন্তু। সো সোলার প্যানেল একটা গ্রিন এনার্জি। বায়ু প্রবাহ ব্যবহার করবা, ওইটার জন্য কোনো পরিমাণ পরিবেশের ক্ষতি হচ্ছে না, বা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না বা হবে না, রাইট? এইরকম এনার্জিগুলোকে আমরা কি বলি? গ্রিন এনার্জি, বা এটাকে আরেকটু সিম্পলি মনে রাখতে পারো, নবায়নযোগ্য শক্তি। আহ, আমি বৃত্তি পরীক্ষার ক্লাস করছি। আমি হচ্ছে এটাই করাইছি, আর তো মোস্ট প্রবলি হবে না। তোমাদের হচ্ছে এখন বায়োলজি, বাংলা এগুলো হবে। সো ভাই হচ্ছে ফিজিক্স পোর্শনে দেখাইছি, সাথে একটু কেমিস্ট্রি টুকটাক ছিল। ঠিক আছে। আচ্ছা, আর যারা হচ্ছে কোনো টপিক নিয়ে কোয়েশ্চেন থাকে, তোমরা হচ্ছে শিখবো জিতবো গ্রুপ আছে, ভাইকে মেনশন করে পোস্ট দিলে ভাই অ্যান্সার করে দিব। আর তাও যদি বুঝতে প্রবলেম হয়, এখান থেকে রেকর্ডের আকারে ভিডিও পেয়ে যাবা। তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিবা, দেখে নিলে হচ্ছে দেখবা মোটামুটি সবগুলো টপিকই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই তো, সবাইকে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য শুভকামনা। আশা করছি মোটামুটি সবাই এখানে বৃত্তি পাবা। অবশ্যই ভাইরা জানাবা যে তোমাদের আলটিমেট রেজাল্ট কি হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।